Okay, so are we set? Yes, set. Done. Okay, so this is our second episode with Shashwati, and welcome everybody to Heart to Heart. Heart to Heart, Thank you. it's all about my pleasure. Heart to Heart, it's an open discussion, and আমরা বাংলাতে, ইংলিশে, হিন্দিতে সবইতেই করবো, এখানে কোনো হ্যাঁ, রুল নেই, ওকে? জাস্ট আচ্ছা, গল্প, একদম। ওকে? হ্যাঁ, 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 ওকে, হ্যাঁ। সো শাশ্বতী, আমি বলবো, রিকোয়েস্ট করবো তুই একটু ইন্ট্রোডিউস কর নিজেকে. The way you feel better, the way you feel like you would like to. ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি শাশ্বতী ব্যানার্জি। এই হুম, মুহূর্তে আমি হাউসওয়াইফ। আমার একটি সন্তান, পুত্র সন্তান। হুম, আর আমার হাজবেন্ড, আমরা তিনজনে মিলে এখন আমরা তিরুবারুর শহরে, তামিলনাড়ুর, এটা একটা ছোট্ট শহর, সেখানে থাকি। যেহেতু কর্মসূত্রে আমার হাজবেন্ড এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি পজিশনে আছেন, সেই জন্য আমাদেরকে এখানে থাকতে হয়। তো আমরা হুম, সেন্ট্রাল ইউনিভার্সিটির কোয়ার্টারেই থাকি। এই স্বামী পুত্র এগুলো নিয়েই আমার একটা ছোট্ট সংসার। এছাড়া তো আরো অনেক আত্মীয় স্বজন, মানে আমার নিজের লোকেরা আছে, তাদের সাথেও যোগাযোগ সবসময়ই আছে। যখন কলকাতায় যাই তখন আমার শ্বশুরের সঙ্গে আমরা একসাথেই থাকি। এই উনি আলাদা থাকেন, কিন্তু হি ইজ আওয়ার পার্ট অফ দ্য ফ্যামিলি। হুম, true. আর এছাড়া আর এই মুহূর্তে কি ইন্ট্রোডাকশন করব? আর আমার ছেলে, ছোট ছেলে, ও এখন ক্লাস 6-এ পড়ে। ওকে নিয়েই আমার সময় কেটে যায়। এছাড়া সংসারের তো টুকিটাকি কাজ সব সময়ই থেকে থাকে। হুম, তাও so এখন আমার জগৎটা হলো পুরো আমার পুত্র কেন্দ্রিক। হুম, so এর বাইরে যদি তুই নিজেকে নিয়ে কিছু ভাবিস কখনো, বা বলতে ইচ্ছে করে যে আমি একটু নিজেকে নিয়ে বলি, শুধু আমি, হ্যাঁ, শুধু আমি। আচ্ছা, তাহলে কোথা থেকে শুরু করব তুই বল। তোর মানে বলতে গেলে আমি ব্যাপারটা অনেক বড়। মানে সেই ছোটবেলা থেকে আজকের দিন পর্যন্ত আমি সেই কোন ফেজটা বলবো বল, তাহলে সেই অনুযায়ী শুরু করা যায়। যেটা তোর ইচ্ছে, এটা তো ফ্রি ফ্লো। তোর হ্যাঁ, হ্যাঁ। তোর কিছু আহ নিজেকে যখন মনে হয় যে একা একটু থেকে, যখন কিছু থট প্যাটার্নস আসছে যাচ্ছে, ফ্লো, হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ। হ্যালো, হ্যালো, হ্যালো। সো হ্যাঁ, হ্যাঁ, সো আমি হ্যাঁ, রিপিট, আমরা ওই থট থট প্যাটার্নে ছিলাম। থট হ্যাঁ, প্যাটার্ন আসছে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সো থট প্যাটার্ন মিনস হাউ আই ওয়াজ অ্যান্ড হাউ আই অ্যাম, কি কি চেঞ্জেস আমি আমার মধ্যে দেখতে পাচ্ছি, আরো হ্যাঁ, হ্যাঁ, কিভাবে আহ, আরো এগোতে হবে, কিভাবে এগোবো, এন্ড হ্যাঁ, কি হ্যাঁ, কি হ্যাঁ। অবস্ট্যাকলস মাঝে মাঝে আসে, কিভাবে আমি ওভারকাম করি। তো তুই স্টার্ট কর না, তোর মাস্টার্স হ্যাঁ, আমি থেকে বা স্টার্ট কলেজ করছি, বুঝতে থেকে। পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, যে মানে আমি কি ছিলাম আর এখন কি আছি, এটা দিয়ে শুরু হ্যাঁ, করি বরং। তোর হ্যাঁ, যদি ইচ্ছে হয়, হ্যাঁ, নাথিং, হ্যাঁ। নো কম্পালশন। না, 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 অবশ্যই। আম, প্রথমে আমি ছিলাম একটা ভীষণ হাসি খুশি প্রাণবন্ত একটা মেয়ে। সেখান থেকে এখন ভীষণ একটা ভারিক্কি মতন মানুষ হয়ে গেছি। বিকজ অফ দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, যাই হোক, তো আমার আহ, মানে বলতে গেলে এখানে আমার আমি প্রায় এ- অ্যাপ্রক্স। এখানে হ্যাঁ, আমি একটা এখানে আমি একটা ইন্টারফেয়ার করব যে, হ্যাঁ, হ্যাঁ। সরি, বাট এই রেসপন্সিবিলিটি টার্মটা এখানে আমাদের সোসাইটিতে খালি ছেলেদের বলা হয়। বাট এটার উপর আরেকটু যদি তুই ইম্পর্টেন্স দিস যে রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি কি ধরনের, অ্যান্ড কি ধরনের স্ট্রাগল করতে হয় অ্যাজ আ মাদার, এটা একটু যদি এক্সপ্লেন করিস ইন ডিটেল। নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে আহ আমি আমি যে খুব নাটশেলেই শুরু করি, মানে আমি শৈশবের পাঠটা না হয় অন্য সময় কোনো একটা দিনে বলা যাবে। তো আমি ট্রানজিশনটা দিয়েই শুরু করি। যে আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, যেভাবে
উম, মানে আমার গড়ে ওঠা, সেখান থেকে আমার বৈবাহিক জীবনটা টোটালি আলাদা। মানে হুম, হ্যাঁ, সব মানুষেরই বলতে গেলে হয়তো সবাই বলবে একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে জার্নিটা আলাদাই হয়, কিন্তু আমার ক্ষেত্রে একটা ভীষণ আলাদা। মানে আমি আমি যেখানে বড় হয়েছিলাম, আমি ভীষণ একটা গণতান্ত্রিক পরিবেশে বড় হয়েছিলাম। মানে ডেমোক্রেটিক রুল, যেখানে সবার ওপিনিয়নটাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়, এরকম একটা ব্যাপারে। কিন্তু আমি যখন এসে পড়লাম এবং সেখানে অদ্ভুত অদ্ভুত কিছু অনেক রুল আমার ওপর ইম্পোজ হয়েছিল। তো যদিও একটা পরিপ্রেক্ষিতে আমার বিয়েটা অনেকটা, আর 5টা মেয়ের আমাদের সময়ে যে সময় বিয়ে হয় তার থেকে অনেক দেরিতে, তার পেছনেও অনেক কারণ আছে। সেগুলো কিছুটা দিয়ে আমি শুরু করি, তাহলে আমার পরের জার্নিটা বলতে সুবিধা হবে। কারণ আমি কখনোই চাইনি যে পরীক্ষা পাশ করেই বিয়ে করে নেব, এরকম একটা ব্যাপার আমার একদম, আমার যে ফিলোসফি ছিল তার এগেনস্টে ছিল। এবার আমি যেহেতু একটা চাকরিতে ছিলাম, সেই জন্য আমি কখনোই তখন ভীষণ একটা, মানে ভীষণ রোমান্টিক দুনিয়ায় মানুষ থাকে তো। তা আমি ভেবেছিলাম যে ছেলেরা যখন চাকরি না ছেড়ে বিয়ে করে, তাহলে আমিও কেন চাকরি ছেড়ে বিয়ে করব। মানে এটা একটা ফিমেল ইগোতে ব্যাপার ছিল। সেজন্য আমি কখনোই ভাবিনি যে আমি চাকরিটা ছেড়ে দেব আর তারপর বিয়ের পিঁড়িতে বসবো, তারপর ভাববো। এরকম ভাবে আমার অনেক, যখন অনেক নেগোসিয়েশন এসছিল, তারা আমাকে অনেক ভাবেই বলেছিল, কেন তুমি তো অন্য জায়গায় গিয়ে চাকরি পেতে পারো, সেখানে গিয়ে মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল তুমি গিয়ে চাকরি পেতেই পারো। তো তখন আমার বলেছিল, মনে হয়েছিল যে চাকরিটা যখন ছাড়বো আমি আমার নিজের ডিসিশনে ছাড়বো, কেউ আমার ওপর চাপিয়ে দেবে আর আমি ছেড়ে দেব, এইভাবে আমি মেনে নিতে পারবো না ঠিক। সেই জন্য অনেক ক্ষেত্রে তখন যেহেতু কলকাতায় চাকরি বাকরির বাজার খুব কম ছিল, তো আমার বেশিরভাগ সম্বন্ধ নেগোসিয়েশন আসতো বাইরে থেকে, মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি একটু নিজের প্রতি কনফিডেন্ট ছিলাম না। আমি ভাবতাম আমি এখানে যে পজিশন হোল্ড করছি, আমি বাইরে গিয়ে সেটা পাবো কি পাবো না, এরকম একটা সেলফ ডাউট আমার মধ্যে ছিল। যার জন্য আমি সেইভাবে কোনো সম্বন্ধ, মানে কোনো নেগোসিয়েশনে ট্রাস্ট করতে পারিনি। সেই তারপর হঠাৎ করে যখন এই আমার হাজবেন্ডের নাম ইন্দ্রনীল, ওদের বাড়ি থেকে যখন প্রপোজাল আসে, তখন এই ব্যাপারটাতে আমি রাজি হয়েছিলাম এই কারণে, এবং ভীষণ স্বতঃস্ফূর্ত ভাবেই রাজি হয়েছিলাম। তার কারণ ও তখন দিল্লিতে আইসিএমআর এ পিএইচডি করে এবং অ্যাজ এ প্রজেক্ট সায়েন্টিস্ট হিসাবে ছিল। কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট জব ছিল না। এটা ওরা জানিয়েই দিয়েছিল, ও আইসিএমআর এ তখন পিএইচডি করতো। তো এবার এজন্য ওদের বাড়ি থেকেই একটা, মানে খুব উইলফুলি ওদের ব্যাপারটা ছিল যে ওয়াইফকে চাকরি করতে হবে, এবং চাকরি করতে হবে। ও তখন দিল্লিতে, আর ওরা বলেছিল যে আমার চাকরিটা ছাড়তে হবে না, আমি যেখানে আছি আমি সেখানে থেকেই চাকরি করতে পারবো, আর ও দিল্লিতে থাকবে। তো আমি ভীষণ, এটা আমার কাছে তখন আমি ভেবেছিলাম বাবা এরা তো খুব প্রগ্রেসিভ। বাট এটা পুরোটাই আমার মিথ পরে মনে হয়েছিল, যখন আমি আসল মানে যুদ্ধক্ষেত্রে নামি। তো যখন আম, এবার তো বিয়ে হয়ে গেল, বিয়ের পরে আমি বুঝতে পারলাম, আর আমার যেহেতু সেক্টরটা ছিল, আমি সোশ্যাল সেক্টরে ছিলাম এবং এনজিও সেক্টর বলতে গেলে সেখানে, এবং আমাদের যেটা, আমরা ডাইরেক্ট এনজিও না, আমরা নেটওয়ার্কিং বডি ছিলাম। ইমপ্লিমেন্টেশনের থেকে আমাদের হলো অ্যাডমিনিস্ট্রেশন জবটাই বেশি দেখতে হতো, অন্যান্য আমাদের আন্ডারে প্রচুর এনজিওস ছিল। সুতরাং আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট হিসাবে মেনলি কাজ করতাম, আর ফান্ড ফ্লোয়িং এই সমস্তগুলো আমাদের দেখতে হতো। তো এই সমস্ত জায়গায় হয়তো যারা এই সেক্টরে থেকেছে তাদের এখানে 9টা 5টা ডিউটি এভাবে হয় না। হ্যাঁ, এখানে হলো কোনো কোনো দিন প্রয়োজনে শনি রবিবারও অফিস যেতে হয়। তারপর আমাদের কাজটা একটু, মানে একটু অন্য ধরনের ছিল। তো সেই জন্য আমার শ্বশুর বাড়িতে আমাকে সমস্ত সময় এটার উপর আনসার দিতে হতো, কেন আমাকে শনি রবিবার অফিস যেতে হবে,
এগুলো তো আগে জানা ছিল না। ইভেন আমাদের অনেক সময় আউটস্টেশনও যেতে হতো। আউটস্টেশন মানে ইন দ্য সেন্স কোনো সময় নানান রকম মিটিং পড়তো, সেগুলো বিভিন্ন ফান্ডিং এজেন্সির সঙ্গে দিল্লি হঠাৎ করে ভেরি শর্ট নোটিসে দিল্লি মুভ করা, বা হলো অন্য অন্য জায়গায় যেমন রাজস্থান বা নর্থ বেঙ্গল, এরকম অনেক জায়গায় যেতে হতো। আগে যেমন বিয়ের আগে আমার ব্যাপারটা ছিল, আমি অনেক সময় একদিনের নোটিসে বা হয়তো অফিসে আছি এমার্জেন্সি, বাড়িতে এসে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছি, তাতেও আমাকে কোনোদিন কোনো আনসার করতে হয়নি। তো আমি যখন এটা আমার শ্বশুর বাড়িতে আসি, সব থেকে আমি আশ্চর্য হয়েছিলাম, আমার শাশুড়ি মা ছিলেন কিন্তু ওয়ার্কিং লেডি, এবং উনি খুব ভালো পোস্টেই ছিলেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রেজারিতে ছিলেন উনি। তা সত্ত্বেও উনি কেন জানি না আমার এটাতে খুব একটা সাপোর্টিভ হতেন না। কেন, এই আবার কি ধরনের কাজ, তোমাকে বাইরে চলে যেতে হবে, বাইরে গিয়ে নাইট স্টে করতে হবে, মানে মেয়েদের তখন বাইরে গিয়ে নাইট স্টে মানে একটা সাংঘাতিক ব্যাপার। আমি এইগুলো 2010 সালের কথা বলছি, 2009-10 সালের কথা। তা ওদের তো এইগুলো আমাকে তখন যুদ্ধ করে আমার চাকরিটা বজায় রাখা, এবং আমার অফিসও কিছু কিছু তখন বুঝে যাচ্ছিল যে একে দিয়ে আর সমস্ত রকম যে অ্যাসাইন জব দেওয়া অসুবিধা। মানে আমার খুব কষ্ট হয়েছিল যখন রাজস্থানের একটা খুব বড় প্রজেক্ট, যেটাতে আমি কোঅর্ডিনেটর হিসাবে সিলেক্ট হওয়া সত্ত্বেও আমার বস বলেছিল, আই হ্যাভ বিগ ডাউট যে তুমি এই জিনিসটা পারসিউ করতে পারবে কিনা বিকজ অফ ইওর ফ্যামিলি প্রেশার। তখন আমি বলেছিলাম যে না, ঠিক আছে, তাহলে আমাকে অন্যভাবেই চিন্তা করা হোক, আমি এই প্রজেক্টটা নিতে চাইছি না। এভাবে আমার কম্প্রোমাইজিং শুরু হয় আমার প্রফেশনাল ফিল্ডে। তারপর আমি যখন আমার হাজবেন্ড, এবং তখন আমার ভীষণ টানাপোড়েন এবং নানান রকম মনোমালিন্য, এবং হাজবেন্ড বাইরে, বাড়ির সঙ্গে অসুবিধা, একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছিল, তখন আমি বুঝলাম বেটার টু মুভ টু দিল্লি। তো আমি তখন দিল্লি মুভ করে যাই এবং চাকরিটা ছেড়ে দিয়ে। তখন আমি নিজেই ভাবলাম যে, আমার হাজবেন্ডও বললো হ্যাঁ তুমি যদি মনে করো তুমি ছেড়ে আসতে পারো, কারণ ও তখন অলরেডি সাবমিটেড, পিএইচডি সাবমিটেড এবং অ্যাওয়ার্ডেড অলসো। তো তখন ও আইসিএমআর এই সায়েন্টিস্ট পজিশনে, বাট দ্যাট ইজ নট আ পার্মানেন্ট জব। কিন্তু ও তখন ডেসপারেটলি চেষ্টা করছে আমেরিকায় মুভ করার পোস্ট ডকের জন্য। তো তুমি যদি চাও তো তুমি দিল্লি মুভ করে যেতে পারো। এবার আমি তখন মুভ করে যাই। এবার খুবই ছোট্ট একটা বাড়িতে আমাদের সংসার ছিল, সেখানে ছোটখাটো সংসার থেকে তারপর হঠাৎ করে 3 মাসের মধ্যে ওর নোটিশ আসে যে ওর দিল্লি আমেরিকায় হয়ে গেছে। ও তখন ফার্স্ট পোস্টডক ও পায় এমডি অ্যান্ডারসনে, হিউস্টনে। তো ও চলে যাবে। তো তখন আমাকে আবার কলকাতায় ব্যাক করতে হয়, মানে আমার শ্বশুর বাড়িতে। তো ব্যাক করে আমি তখন জবলেস। তখনও আমার অনেক রকম স্ট্রাগল, একটা মানুষ জব থেকে বেরিয়ে আবার জবলেস হয়ে থাকা, এবং যে কোনো মুহূর্তে আমাকে তখন আমেরিকায় চলে যেতে হতে পারে, আমার ভিসা আসলেই চলে যেতে হবে। তো সেই জন্য আমি আর তখন এমন একটা পরিবেশ যে 5-6 মাসের জন্য আমি কোথায় চাকরিতে ঢুকবো। তারপর যখন আমেরিকায় গিয়ে পৌঁছলাম, তখন ফাইনালি আমি গেলাম, এবং আমার যাওয়াটা পুরো একা, এবং একা আমি ট্রাভেল করেছিলাম। আমার হাজবেন্ড জাস্ট কয়েকটা জামা আর ওর পিএইচডি সার্টিফিকেটটাও আমার সঙ্গে ছিল। ওর জাস্ট মানে তখন অরিজিনাল সার্টিফিকেটটা তখন আসেনি, যেহেতু অ্যাওয়ার্ডেড হয়েছিল বিটস পিলানি থেকে। বিটস পিলানির সার্টিফিকেট একটু আসতে দেরি হয়। তো ইভেন দো সংসার পাতার জন্য যা যা জিনিস, সমস্ত কিছু আমি সুটকেসে প্যাক করে আমি এখান থেকে যা শুরু করি, যে মেয়েটার কোনো রকম ইন্টারন্যাশনাল ট্রাভেলের অভিজ্ঞতা নেই, ইমিগ্রেশনের অভিজ্ঞতা নেই। আর সব থেকে আমার টিকিট ছিল লুফথানসাতে, মানে জার্মান হয়ে, সেখানে ল্যাঙ্গুয়েজের একটা বিরাট প্রবলেম। হ্যাঁ, মানে আমি ভীষণ ভয় পেয়ে ওই ওই বৈতরণীও উতরালাম, গিয়ে পৌঁছলাম হাজবেন্ডের কাছে। তারপর শুরু হলো মানে বিরাট জার্নি আমার, মানে প্রপার ম্যারেজ লাইফ।
ম্যারিড লাইফ। তো সেখানে একটা পোস্টডকের জীবনে যে কত রকম সমস্যা আমেরিকায় হয়, সেটা এখানে যারা ওই ফেজটাতে না গেছে তারা জানে না। আর আমার হাজবেন্ডের যেহেতু একটা বিরাট সমস্যা আছে, ও বেশি চাপ নিতে পারে না, মানে ও চাপ হলে ও ভীষণ রকম ভাবে ডিস্টার্ব হয়ে যায়, যার জন্য ওর চাপটা পুরোপুরি এসে পড়ে আমার উপর। এবং ও সমস্ত কিছু অফিসের A to Z মোস্টলি নেগেটিভ আমাকে শেয়ার করতো। এবং সেই চাপগুলোতে আমরা যখন ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবতে শুরু করি, তখন আমার ওপর সাংঘাতিক এফেক্ট হয়। মানে আমি এমন একটা মানুষ, আমি না খুব একটা আউটবাস্ট হতে পারি না, সুতরাং যা টেনশন হয় সেটা আমার ভেতরে প্রবলেম স্টার্ট করে দেয়। যার জন্য এবার আমরা যখন বেবির জন্য ট্রাই করি, তো বেবি বেশ কয়েক মাসে কোনো আউটকাম না পাওয়াতে যখন আমরা ডাক্তারের কাছে যাই, তারা এখন নানান রকম টেস্ট আমাকে দেয়। তো টেস্টে আমার অদ্ভুত রকম ভাবে ওভলিউশন মানে 0 হয়ে গিয়েছিল, মানে ডিউ টু স্ট্রেস। তো তারপর দিস ইজ মানে রিয়েলি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ মানে একদম 0। অথচ আমার মেনস্ট্রুয়াল সাইকেল এভরিথিং ওয়াজ নর্মাল, বাট ডক্টর তখন বলে যে তোমাকে ইউ হ্যাভ টু গো টু আইদার এন্ডোক্রিনোলজিস্ট অর দ্য IVF ক্লিনিক। ইন দ্য মিন টাইম যখন আমরা ভাবছিলাম যে এইভাবে করব, এগোবো, তখন ওর আবার প্লেস চেঞ্জ হয়, ক্যান্সাস থেকে ও মুভ করে যাই আমরা বাফেলোতে, আবার নতুন আরেকটা সেটে। বাফেলোতে গিয়ে সেটেল ডাউন করে সমস্ত কিছু বার করে আবার নতুন ল্যাব। তবে বলতে সব থেকে বড় কথা, আমেরিকাতে যত না আমরা ইন্ডিয়ানদের থেকে, ইন্ডিয়ান নট অনলি ইন্ডিয়ান, বাঙালিদের থেকে যত না সাপোর্ট পেয়েছি, অনেক বেশি মানে সাপোর্টিভ ছিল হলো আমেরিকান ল্যাব। মানে ওর কাছে ও হি ওয়াজ টর্চার্ড লাইক এনিথিং ইন ক্যান্সার্স বেঙ্গলি, অ্যান্ড ইট ওয়াজ আ বেঙ্গলি ল্যাব, মানে সব থেকে আনফর্চুনেটলি। এবং ও যখন বাফেলোতে যাই, তখন ও একটা আমেরিকান ল্যাবে জয়েন করে, অ্যান্ড ইট ওয়াজ দ্য রসওয়েল পার্ক ইনস্টিটিউট। সেটা হলো সারা ওয়ার্ল্ড এর মধ্যে ফার্স্ট ক্যান্সার ইনস্টিটিউট। সেখানে ওর যে গাইড ছিল, হি ওয়াজ আ ডক্টর গেলম্যান, হি ওয়াজ আ জিউইস, বাট হি ওয়াজ আ এক্সেলেন্ট পারসন। মানে জেনারেলি জিউইসরা কিন্তু খুব একটা ভালো হয় না আমেরিকার যা হিস্ট্রিতে যেটা বলে, ওরা ভীষণ কনজারভেটিভ হয়, বাট হি ওয়াজ ভেরি নাইস পারসন। তো এই জন্য ও তখন মেন্টালি অনেকটা ফিট হয়ে যায়। এবার আবার আমরা আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারটা চিন্তা করতে শুরু করি এবং ডাক্তারের কাছে যাই। কিন্তু ইন দ্য মিন টাইম তখন ও ভাবতে থাকে যে আমার এখানে পোস্টডকের ভবিষ্যৎ কি, সুতরাং আমায় দেশে ফিরতে হবে, কারণ আমার একটা চাকরি, পার্মানেন্ট জব পেতে হবে। কারণ ওর কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছিল, আমেরিকা থেকে পিএইচডি না করলে, যতই তোমার আউটস্ট্যান্ডিং সিভি থাকুক না কেন, তুমি আমেরিকাতে এই রিসার্চ লাইনে বা ফ্যাকাল্টি পজিশনে জব পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট ইন এই মানে যে স্ট্রিমে ও আছে, সেই স্ট্রিমে হি ওয়াজ আ ক্যান্সার বায়োলজিস্ট। তো ওই স্ট্রিমে ভীষণ কম্পিটিশন, ওখানে চাকরি পাওয়া ভীষণ টাফ। তার মধ্যে একটা ফ্যামিলি প্রেশার ভীষণ ভাবে আসতে শুরু হয় ওদের বাড়ি থেকে, যে দেশে ফেরো, কারণ ওনার দুই ভাই যদি আমেরিকায় থাকে তাহলে বৃদ্ধ বয়সে আমাদের কে দেখবে, এই ধরনের একটা প্রেশার। তো এই টেনশনেও আবার শুরু হয়ে যায় আমার প্রবলেম, এবং অদ্ভুত ভাবে আমার ট্রিটমেন্টের এভরি ট্রিটমেন্ট মানে আমার ফেল হতে থাকে। মানে সেই স্ট্রেস নেওয়া, মানে একদম সেই একটা বাচ্চা যেমন পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে যেমন তার রেজাল্ট বেরোনোর যেমন একটা, সেরকম মান্থের শেষে আমি রেজাল্টটা যখন আমার দেখতাম আমি ফেইল, তো তখন মানে ওই পর্যায়ে ওই ট্রমা থেকে বেরোনো। এবং তার সঙ্গে ইন্দ্রনীল তখন ডেসপারেটলি ইন্ডিয়ায় অ্যাপ্লাই করছে, ওর তখন আবার সেই মেন্টালি নানান রকম প্রবলেম শুরু হয়ে গেছে, মানে ও তখন ভীষণ টেনশন অ্যাংজাইটিতে। এই ফেজটাও কাটিয়ে উঠে ফাইনালি এইখানে চাকরি হয়ে যায়, আমরা ইন্ডিয়া ফিরি। সেখানে হলো প্রথমে ও এখানে এসে জয়েন করে,
তা আমি তখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, তবে 3 মাস বাদে আমি যখন এখানে এসে জয়েন করি, আমি প্রায় মানে ওই রজওয়েলের ওই এরিয়াতে আমরা থাকতাম, বাফেলোর দ্য পশেস্ট এরিয়াতে আমরা থাকতাম, ওই রকম ফার্নিশড আমার ফ্ল্যাট ছিল। এবং আমেরিকার নিশ্চয়ই বুঝতেই পারছিস, আমেরিকার সিস্টেমে তখন অলরেডি আমি অ্যাকাস্টম, এবং সেখানেও সমস্ত কিছু মানে একদম একটা নতুন দেশে যখন যায় একটা ছোট্ট শিশু যেমন এ থেকে জেড পর্যন্ত শেখে, একটা মানুষকেও কিন্তু তাই শিখতে হয়। সেখানকার কালচার, সেখানকার সিস্টেম, সেগুলো সমস্ত কিছুই আমি শিখে নিয়েছিলাম। এবং হাউ টু হ্যান্ডেল ইন্স্যুরেন্স, হাউ টু হ্যান্ডেল ব্যাংকিং, এভরিথিং। তারপর যখন এখানে এসে পড়লাম, আজকের যে তিরুবারুর, সেই তিরুবারুর কিন্তু তখন ছিল না। তখন ইউনিভার্সিটি জাস্ট নতুন, উই আর দ্য ফার্স্ট ব্যাচ এবং অফ দ্য ইউনিভার্সিটি। আজ থেকে 13 বছর আগের কথা। মানে এটা হলো মনমোহন সিং এর তৈরি করা যেতগুলো নতুন নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে তার মধ্যে একটা। তো সেখানে এই মানে আমি কি বলবো, একটা দুটো এক্সাম্পল দিলে বুঝতে পারবি। মানে আমার যখন কল খুলতাম, আমার কলের ট্যাপ ওয়াটার মানে আমার যেখান থেকে আমি রান্না করব জল, সে জল জাস্ট কালো ব্ল্যাক জল পড়তো। আমার বৃষ্টি হলে আমার করিডোরে ছাগল ঘুরে বেড়াতো, এবং ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নোংরা হচ্ছে, এইরকম একটা জায়গায় আমাকে অ্যাডজাস্ট করতে হবে যেখানে আমি মানে আমার মাঝখানে আমার ট্রিটমেন্টকে বন্ধ করে দিয়ে আমি চলে এসেছি। আমার কাছে তখন আমি চাকরি ছাড়া, আমার ফ্যামিলি প্ল্যানিং এরও একটা বিগ কোয়েশ্চেন মার্ক। আমি তখন এসে পৌঁছে যেখানে কোনো মেডিকেল ট্রিটমেন্টের প্রায় নীল, কোনো হসপিটাল নেই, কিচ্ছু নেই। মানে হ্যাভিং গুসবাম্পস, গুসবাম্প হচ্ছে আমার। তারপর সেখান থেকে উঠে দাঁড়ানো আবার। তো আমার হাজবেন্ড তখন ও বরাবরই আমার এই ট্রিটমেন্টের ডেড এগেনস্টে ছিল। সেখানেও আমার একটা লড়াই ছিল, কারণ ওর বক্তব্য ছিল, আমি সেটাকে খুব একটা খারাপ ইয়েতে দেখিনি, কিন্তু আই ওয়াজ ভেরি ডেসপারেট। আর আমার একটা ভীষণ ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট বলতে পারিস, আমি কোনো কিছু ফেল করলে ছেড়ে দিই না, আমার ওটা নিয়ে লেগে পড়ে থাকার মানে আই উইল রিচ দ্য গোল, এরকম আমার একটা ব্যাপার আছে। সেই জন্য আমি কোনোভাবে, ও আমাকে ওখানে যখন একটার পর একটা ট্রিটমেন্ট ফেল হতো, ও আমাকে বলে যেতে থাকতো তুমি বন্ধ করো, এর প্রচুর সাইড এফেক্ট। আমি সায়েন্টিফিক ওয়ার্ল্ডে আছি, আমি জানি তুমি নিজের ভেতরে প্রচুর টক্সিসিটি নিচ্ছ, যখন আমাদের এই টেনশন চলে যাবে অটোমেটিক্যালি উই ক্যান কনসিভ। কিন্তু আমার ওই যে বয়সটা বাড়তেই শুরু করেছিল, কিন্তু তখন আমি কোন দিকে যাব? তা এই অবস্থাতে যখন আমি তিরুবারুরে, আমার কাছে কোনোই রাস্তা নেই, এবং ও বললো না আর তোমাকে এই ট্রিটমেন্ট করা আর তুমি বন্ধ করো, এটা আর দরকার নেই। এই জন্যই ও ও ভীষণ ঈশ্বর মানে, ভীষণ রকম বলে, এই জন্যই ঈশ্বর তোমাকে এখানে ফেলেছে যাতে তুমি ট্রিটমেন্টটা না করতে পারো। যাই হোক, ওর কাছে তখন ওটা খুব সোজা সরল, কিন্তু আমার কাছে তখন একটা মানে আমার বাঁচা মরার একটা ব্যাপার। মানে সোসাইটির, ইন্ডিয়ান সোসাইটিতে যখন ফিরে এসেছি, নানান রকম কোয়েশ্চেনের মুখোমুখি আমাকে হতে হতো। বাইরে ছিলাম এই ধরনের এই প্রবলেমগুলো, যার জন্য আমি যখন আমেরিকা থেকে ইন্ডিয়া ফিরি, ও যখন এই চাকরিটা পেয়েছিল, আমি তখন বিলিভ মি, আমি 3 দিন ওর সঙ্গে কথা বলিনি, আমি শুধু কেঁদেছিলাম, আমি আই ওয়াজ নট হ্যাপি। এবং আমাকে যখন আমার লিজ ম্যানেজার জিজ্ঞাসা করেছিল, শাশ্বতী তুমি ইন্ডিয়া ফিরে যাচ্ছ, তুমি হ্যাপি নিশ্চয়ই, তোমার দেশে ফিরে যাচ্ছিল, আমি ওকে বলেছিলাম নো, আই এম নট হ্যাপি, আই এম ভেরি আনহ্যাপি টু গো ব্যাক টু মাই কান্ট্রি। যাই হোক, তো সেই যখন ফিরে আসলাম ফাইনালি, মানে ও তারপর আরেকটা ব্যাপার, ও যখন দেখলাম আমার সমস্ত রাস্তা বন্ধ, এবং আমি তখন অলরেডি 38 কমপ্লিটেড, এবং তখন আমি ঠিক করলাম, আমার বাবা মাও বলল যে তুই অ্যাডপশনে যা। তো আমি অ্যাডপশনের জন্য আমি ভেবে উঠলাম, সেখানেও সাংঘাতিক ভাবে প্রতিবাদ শুরু হলো। আমার শ্বশুর বাড়ি থেকে ওরা ডাইরেক্টলি আমাকে বলেই দিল যে না, আমরা মেনে নেব না, তোমরা যেতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু মিথ্যে কথা বলবো না, আমার হাজবেন্ড কিন্তু আমাকে তখন পূর্ণ মাত্রায় সাপোর্ট দিয়েছিল। ও বলেছিল তুমি যদি খুশি হও তাহলে আমার কোনো আপত্তি নেই, এবং আমি মেনে নেব, তোমার হ্যাপিনেসই আমার কাছে যথেষ্ট।
কারণ ও আমার কষ্টটা, রোজ দিনের কষ্টগুলো দেখতে দেখতে পাচ্ছে। পেত। তো সেইখানে এবার আমার তখন, আমি যদি গভর্নমেন্টে অ্যাপ্লাই করে বেবির জন্য অ্যাপ্লাই করি তখন, তাহলে পেতে আরো 4-5 বছর। তো সেখানে আমি একটা প্রাইভেট জায়গাতে যোগাযোগ করি। ওরা আমাকে বলেছিল একটা বেবি মানে সেই বেবিটাকে নেওয়া এবং তার পরের যে খরচ সব মিলিয়ে প্রায় 3 লাখ। তো আমার বাবা আমাকে তখন বলেছিল, আমার কাছে তখন অত পয়সা ছিল না, সত্যি কথা। আমার হাজবেন্ড যখন এখানে ফেরে, ও আমেরিকা থেকে অর্ধেক স্যালারিতে এখানে জয়েন করে। মানে সত্যি কথা বলতে গেলে আমি আহ, খুব কম টাকাতেই, কারণ গভর্নমেন্ট সার্ভিসে যখন ঢোকা হয় খুব কম টাকাতেই। গভর্নমেন্ট রাইট, সার্ভিসের রাইট। কি থাকে, ফেসিলিটিস অনেক থাকে, বাট স্যালারি খুব কম হয়। স্যালারি তো রেঞ্জটা লো থাকে, হ্যাঁ। ভীষণ কম হয়। হুম, মানে হুম, সেখানে আমার কাছে ছিল না। আর আমি যে কতটুকু ডলার নিয়ে ফিরেছিলাম সেটা অলরেডি ফিক্সড। তখন আমি যে ডলার ভেঙে, আমার বাবা আমাকে বলেছিল আমি তোমাকে টাকা দেবো, তুমি অ্যাডপ্ট করো, তুমি একটা বেবিকে নিয়ে এসো। তো আমরা যখন এটা ভেবে আমরা তিরুবারুরে ফিরলাম, ঠিক আছে নেক্সট ডিসেম্বরে আমরা যাব, না সরি সামার ভ্যাকেশনে আমরা যাব। বেবিটা তখন সদ্য আমাকে বলেছিল তোমাকে, তুমি আমাকে টাকা দাও, তো 6 মাস আমরা এই বেবিটাকেই তোমার জন্য রাখবো, আমরা ওর জন্য সমস্ত কিছু খাবার দাবার সবের ব্যবস্থা করব। তো তারপর আমার বাবা মাও তখন, এই তো আমার এত খারাপ মানসিক অবস্থা ওই সময়, উইন্টার ভ্যাকেশনে ওরা আমার সঙ্গে এসেছিল, আমার বাবা মা। তো আসার পর ওরা যখন চলে গেল, জানুয়ারি মাসে ওরা চলে গেল। তারপর আহ জানুয়ারি মাসে আমি, আমার ম্যারেজ অ্যানিভার্সারি 30 তারিখ, তো আমি ইন্দ্রনীলের চেন্নাই আইআইটিতে একটা টক ছিল। তো আমাকে বললো তুমি একা একা বাড়িতে বসে থাকবে কেন, তুমি আমার সঙ্গে চেন্নাই চলো। তো আমি অত শর্ট নোটিসে আমরা কোনো ট্রেনের টিকিট পাইনি, আমরা বাসের টিকিট পেয়েছিলাম, লাস্ট সিট অফ দ্য বাস, সেটাতে করে আমরা চেন্নাইয়ে যাই। চেন্নাইতে গিয়ে আমার না ভীষণ শরীর খারাপ, আমি মাথা উঠাতে পারছি না। আমি হচ্ছে এরকম তো জার্নি আমি অনেক করেছি, আমি অলমোস্ট সারাদিনই প্রায় ওদের গেস্ট হাউসে, আইআইটির গেস্ট হাউস ভীষণ সুন্দর হয়, আইআইটি ক্যাম্পাসও অসাধারণ। সেটা আমি অন্য দিনে কোনোদিন গল্প করলে তখন নিশ্চয়ই, বলবো। নিশ্চয়ই, হ্যাঁ। নিশ্চয়ই। তো ওখানে আমি প্রায় সারাদিন ঘুমাই, সারাদিন ঘুমিয়ে এসে বাড়িতে আসি, তারপরও বাড়িতে ফিরেও খালি সারাক্ষণ আমার ঘুম পেত, আমি খালি ঘুমাতাম। এবার আমি এতটাই ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমার মেনস্ট্রুয়াল সাইকেলের দিন আমার মনে থাকতো না। আমার কাছে ওটা একটা ট্রমা, দেখলেই আমি রেগে যেতাম। তো আমি তারপর ভাবছি ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, অ্যাবাউট টু মার্চ, এ কি আমার তো কিছু হচ্ছে না। তখন আমার হাজবেন্ড বললো ধুর, এ আবার কি হলো রে বাবা। আমি তখন ভাবলাম যে আবার বোধহয় ভেতরে টিউমার টিউমার কিছু হয়েছে, আরে তো বাপরে! সেই জন্য কিছু একটা আবার অপারেশন টপারেশন করাতে হবে। তো আমার হাজবেন্ড বললো তুমি অতটা নেগেটিভ ধরো না, দাঁড়াও আমি একটা টেস্ট, তুমি একটা করো। তো আমি যখন টেস্ট করলাম, আই ওয়াজ সারপ্রাইজ, আই সি আই কনসেপ্ট। দেন আমি বোধহয় 3-4 বার, আমার হাজবেন্ডও বিলিভ করতে পারছে না, বলছে দাঁড়াও ইউএসজি করে নি তারপর আমি সবাইকে জানাবো। তো ইউএসজি করে ফাইনালি আই গট মাই বেবি, মানে আফটার 7 ইয়ার্স। তো এটাও একটা বিরাট জার্নি। আমার সঙ্গে বাফেলোতে যে বন্ধু ছিল সে এখন আমেরিকাতেই আছে। ও যখন জিষ্ণুর ছবি দেখেছিল ফেসবুকে, ও আমেরিকা থেকে আমাকে কল করেছে, কল করে ও হাসছে না, ও কন্টিনিউয়াস কাঁদছে। কেঁদে যাচ্ছে। ও কেঁদে শুধু বলছে আমি তোমার প্রতিদিনের স্ট্রাগল দেখেছি। তুই আমাকেও কাঁদালি। যখন জিষ্ণু হয়েছে হসপিটালে, আমার বাবা ফোন করে সবাইকে খবর দিচ্ছে, আমার বাবা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কাঁদছে আর হাসছে, এত আনন্দ। আমার ভাই তখন বলেছিল আমার বাবাকে তুমি কি এত খুশি দিদির ছেলে হয়েছে বলে, কারণ ওর মেয়ে। তখন আমার বাবা বলেছিল না না একদম নয়, আমার মেয়ে এতদিনে সাকসেস, জীবনে সাকসেস পেয়েছে, সেই জন্য আমার বাবা এত আপ্লুত ছিল। যাই হোক, সেই তো একটা মাদারহুডের জার্নি শুরু হলো।
এবার ওই বাচ্চাটাকে যখন দেখতাম, আমি যত না হাসতাম তার থেকে বেশি আমি চিন্তা করতাম এই ছোট্ট বাচ্চাটাকে কি করে বড় করে তুলবো। কারণ অলরেডি তখন আমি 40 ইয়ার্স, মানে অ্যাবাউট টু 39। তো যাই হোক, আহ, তারপর সবকিছুই মোটামুটি একটা চলছিল ইন্দ্রনীল তিরুবারুরে। আমি ওখানে আমার বাচ্চাকে নিয়ে, আমার বাবা মা, মা তখন ভীষণভাবেই অসুস্থ, মিথ্যে কথা বলবো না, আমার মা কিছুই প্রায় সাপোর্ট দিতে পারতো না তখন। অলরেডি পার্কিনসনের মতন বাজে ডিজিজটা স্টার্ট হয়ে গেছে তখনও। আমার বাবা আমার মার মতন, বাবার মতন সব রোলই করতো। তারপর হঠাৎ করে যখন 5 মাসে আমার ছেলের এতদিন বাদে বা বেবি, তার মুখে ভাত হবে, সমস্ত কিছু, সবার ভীষণ আনন্দ, আমার শ্বশুর বাড়িতে ওরা ভীষণ আনন্দ ওদেরও। তো আমার বাবা ঠিক আমার ছেলের মুখে ভাত দেওয়ার 10 দিনের মাথায় চলে গেল, এবং সেটা ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক। সরি, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। অনেক তখন ওই বছর ধরে, ছোট্ট অনেক বছর ধরে চেপে আছে এগুলো, এগুলো বেরো। ছোট বাচ্চাটাকে বড় করা, আবার পাশে কেউ নেই। ওইটুকু একটা বাচ্চা আমাকে এরকম বলতো, ডাক্তার বলতো, আমাকে কাঁদতে পর্যন্ত দিত না। কেন না, আমার ব্রেস্ট মিল্ক আটকে যাবে, আমার বাচ্চা খেতে পারবে না, আমার বাবা মারা গেছে, বাবার ডেড বডি এসছে, আমাকে, আমি কাঁদলে আমার শাশুড়ি আমাকে বকছে তুমি কেঁদো না, তাহলে বাচ্চা খেতে পাবে না। এরকম সিচুয়েশনে আমার বাবা চলে যায়। তখন আমার মাকে সামলানো, আমার বাচ্চাকে সামলানো, আমার মা তখন আরো সাংঘাতিক ভাবে ডিপ্রেশনে চলে যায়। আমরা সব সময় ভাবতাম যে আমার মা চলে যাবে, আমার বাবা থাকবে। আমার বাবা শুধু আমার সাপোর্টিভ ছিল না, আমার মারও বিরাট সাপোর্ট ছিল। মানে আমার মা গাড়িতে পা ওঠাতে পারতো না, আমার বাবা তখনকার দিনের একজন হাজবেন্ড হয়ে আমার মার পাটাও গাড়িতে তুলে দিত। চলে যেত। এতটাই আমার বাবা কেয়ারিং ছিল আমার মার প্রতি। আমি সেই জানি, আমি মানুষটা জানি। পুরো একা হয়ে গেল এবং আমাকে আঁকড়ে ধরলো যে তুই তুই আমাকে ছেড়ে যাস না, তুই আমাকে ছেড়ে যাস না। মানে আমি মার জন্যই আরো বেশি করে কলকাতায় থেকে গেলাম প্রায় 2.5 বছর অব্দি। হুম। এই শুরু হয়ে গেল আমার রেসপন্সিবিলিটি নেওয়া। মানে আগে তো ছিল শুধু হাজবেন্ডের একটা রেসপন্সিবিলিটি, ওর স্ট্রেস কন্ট্রোল করা, সে ওর ইয়ে করা। আমার শুরু হয়ে গেল এরপর আমার ছেলের রেসপন্সিবিলিটি, প্লাস হলো আমার মার রেসপন্সিবিলিটি, মানে মার ইমোশনাল রেসপন্সিবিলিটি। তারপর হলো মানে আমি যখন 2.5 বছরে জিষ্ণুকে নিয়ে তিরুবারুর ফাইনালি চলে আসলাম, আমার মা জাস্ট একটা ছোট বাচ্চার মতন আমায় ধরে কেঁদেছিল। যেমন একটা মা যখন একটা বাচ্চাকে ছেড়ে চলে যায় সেরকম যেমন কাঁদে, তাই বাচ্চা তুমি আমার ছেড়ে যেও না, ঠিক সেরকম ভাবে কেঁদেছিল। আর আমি এমন একটা জায়গায় থাকতাম, আমার মাকে জেনে আমার কাছে রাখবো সেটাও আমি পারিনি। এই জন্য না, আমার মা যতদিন বেঁচে ছিল আমি নিজেকে ভীষণ, মানে এটা আমার আরেকটা ডিপ্রেশনের কারণ ছিল। তারপর মা যখন ফোন করতো, মার কোনো সব কথা পার্কিনসনে জড়িয়ে যায়। মা কি বলতে চাইছে, আমি সামনে থাকলে মা কি করতো, আমাকে লিখে দিত। আর তখন তো স্মার্টফোন ছিল না, আর আমার মার ব্রেন তখন এইভাবে এতটাই ড্যামেজ হয়ে গেছে, সে স্মার্টফোন অপারেট করতেও পারবে না। সেই জন্য মা কি বলতো, হয়তো অনেক কিছু মা বলতে চাইতো, আমি কিচ্ছু বুঝতে পারতাম না। কিন্তু আমার মাকে যে আমি নিয়ে আসবো, কারণ মা এক বর্ণ হাঁটতে পারে না আমার। তারপর হলো আমাকে ইন্দ্রনীল বলতো যে তুমি নিয়ে এসে যদি এমার্জেন্সি হয়, তুমি তো কোনো মেডিকেল সাপোর্ট দিতে পারবে না। ওই জন্য আমার মা ফোনে কাঁদতো আমার কাছে আসার জন্য, আমি সেটুকু আমার মাকে নিয়ে আসতে পারিনি। বিশ্বাস করবে না, হয়তো কেউ শুনলে, আমাকে অনেকে বলেছিল তুমি মায়ের মেয়ে হয়ে প্রেয়ার করো রোজ দিন মার মৃত্যুর জন্য। এভরিডে আই এম বেগিং ফ্রম দ্য গড, প্লিজ আমার মাকে মুক্তি দাও।
মানে আমি আমার মাকে ওইভাবে দেখতে পারতাম না, ওয়ান বাই ওয়ান অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পারতাম না, নিতে পারতাম না আমার মাকে ওইভাবে। তারপর ফাইনালি তো কথাও বন্ধ হয়ে গেল, বেড রিডেনও হয়ে গেল। আমি যখন গেলাম আমার ছেলেকে নিয়ে, আমাকে চিনতে পেরেছি কি পারিনি, জাস্ট একটা ভেজিটেবলের মতন বিছানায় পড়েছিল। লাস্ট স্টেজ অফ দা আমার মায়ের ছবি আমি ওই জন্য আমার পরিচিত কাউকে কোনোদিন শেয়ার করিনি, মানে এমন হয়ে গেছিল তার চেহারা। তাই আজকের দিনে না আমার কাছে সৌন্দর্য, বাইরের সৌন্দর্য এগুলো ভীষণ মেকি। এটা কারণ আমাদের আমার একটা মাকে তুই নিজে জানিস, তুই দেখেছিস আমার মা কত সুন্দরী ছিলেন। এটা সুতরাং আমাদের ওগুলো, একটা আলাদা পডকাস্ট করতে হবে, বিকজ এটাতে কোথাও আমি কানেক্ট করতে পারছি আমার জার্নিটা, এন্ড পুরো পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে গেছে যে মানুষ কি নিয়ে লড়াই করছে, কি নিয়ে হ্যাঁ, কম্পিটিশন, কি তখন না নিয়ে আমার কাছে ভাবছে। খুব ছোট ছোট ইগো গুলো আহ আমার কাছে আজকাল আর নেই। ম্যাটার করে না। আমি ভীষণ অন্যরকম হয়ে গেছি। আমাকে যেমন আমার বন্ধু পারমিতা বলে, শাশ্বতী তুই এত চেঞ্জ কি করে হয়ে গেলি। আমি সত্যিই ভীষণ চেঞ্জ হয়ে গেছি। মানে আমি আমার বলি মা আমার কাছে জীবন দর্শনটা পুরো বদলে দিয়ে গেছে। এই এখানেও সেম। ফিলোসফি গুলো, যে ভালো মানুষের জন্য ভালো হয়, খারাপ পাপ পুণ্য, এগুলো অল আর মিথ, অল আর জাস্ট লাইক আ সোশ্যাল কন্ট্রোল, নাথিং মোর দ্যান দ্যাট, হঠাৎ নাথিং রিয়েলিটিতে মোর ফেলে দ্যান দিয়ে দ্যাট। গেছে। হঠাৎ আমাকে অনেক রিয়েলিটিতে। কিছু শিখিয়ে দিয়ে গেছে আমার মা। আমার বাবা হলো আমার যখন চলে গেল আমাকে দুনিয়াটা শিখিয়ে দিয়ে গেছে, যে হুম। দুনিয়াটাতে লড়ে থাকতে হয়। তোমার পেছনে আমি এতদিন বটগাছ ছিলাম, বটগাছটা হঠাৎ হারিয়ে গেছে, তোমাকে এবার তোমার লড়াইটা লড়ে নিতে হবে। আর আমার মা শিখিয়ে গেছে সোশ্যাল ভ্যালু গুলো, ওগুলো শুধু একটা ভালো মানুষ হওয়ার জন্য সোশ্যাল কন্ট্রোল আমাদের সোসাইটি ইম্পোজ করে দেয়। রাইট। খারাপ কাজ করলে তোমার খারাপ হবে, ভালো কাজ করলে ভালো হবে, একদম। আমি আজকের দিনে হয়তো আমার সঙ্গে অনেকের ফিলোসফি মিলবে না, আমি বিশ্বাস করি না। সেই আমি জার্নিটা মনে যারা করি যে হুম, যেটা হওয়ার সেটা হবে। আমাদের সোসাইটিতে কিছু দাওয়ার আছে, সেই জন্য আমরা এমন কিছু করব না যাতে আমাদের সোসাইটি খারাপ হোক বা আমার থেকে কেউ নেগেটিভ কিছু পাক। হুম, হুম, আমি চেষ্টা করি মানুষকে পারতপক্ষে কষ্ট না দিতে। আমি চাই আমার জন্য যেন কেউ কষ্ট না পায়। কিন্তু হুম। হয়তো অনেক সময় আননোয়িংলি দিয়ে ফেলি, যখন আমি আর নিতে পারি না। আমি ভীষণ আজকাল মাঝে মাঝে রেগে যাই, ভীষণ রেগে যাই, কিন্তু সত্যি আগে হুম। আমি এত রাগ করতাম না। এখন আমার বডি কালকে বলছিল যে তুমি তোমার স্ট্রেস হ্যান্ডেলিং কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু সেটা কমে যাচ্ছে হয়তো, কিন্তু তাও আমি মনে করি আমি অনেক ব্যাপারে ধৈর্য রাখি, কিন্তু এক এক সময় না ভীষণ বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে গিয়েই রেগে যায়। তাই আমার মনে হয় যে এটা একটা মানুষের বিরাট জার্নি। এখনো আমি অনেক রকম স্ট্রেস, মানে আমার হাজবেন্ডের স্ট্রেস এবং তার প্রফেশনাল লাইফে তো এই ধরনের মানুষ যারা আছে তাদের স্ট্রেস সারা জীবন থাকবে আমি জানি, হুম, কারণ তারা কোনো সময় একা হ্যান্ডেল করতে পারবে না। হুম, তো আমাকে সবসময় ওর সাপোর্টে, ওর নেগেটিভ গুলোকে ডাইজেস্ট করেই থাকতে হবে। এবার সেই হুম, মধ্যে থেকেই মাঝে মাঝে আমি ভীষণ রেগে যাই। হুম। এটাই হলো ব্যাপার, অনেক সময় নিতে পারি না, মনে হয় যে আমার জন্য কেউ থাকুক, আমার কষ্টটা কেউ বুঝুক। কিন্তু যাই হোক, এটাও একটা লার্নিং, এটাও একটা থট প্রসেস আমার মনে হয়। এটা একটা রিয়েলাইজেশন, এন্ড এটার উপর রিফ্লেক্ট করলে আই থিংক আমাদের জন্য ভালো। বাট তুই শুরুটা করলি হোম মেকার, বাট পুরো টুইস্ট করে দিলি। হ্যাঁ, হোম মেকারই, হোম সত্যিই হোম মেকার। আর এটা হোম মেকার কথাটা খুব ইজি বলা। হোম মেকার, ইটস হ্যাঁ, নট অ্যাবাউট এখন ইটস এখন নট তো অ্যাবাউট সবকিছুই আমার আর আমার হাজবেন্ডের একটা ইয়ে আছে, ও একসাথে না 4-5টা জব করতে পারে না। ও যখন শুধুই কনসেন্ট্রেট করে ইউনিভার্সিটিতে, যার জন্য ফ্যামিলির প্রায় অলমোস্ট কিছুই দেখতে পারে না। তবে হ্যাঁ, একটা জিনিস তো ওর প্রশংসা না করলেই নয়, যেমন একটা পুরুষ মানুষ হয়ে ওর টাকা পয়সাও সমস্ত আমারই হাতে, সেটাও আমি কোথায় ইনভেস্ট করব, কি করব, এভরিথিং মাই ডিসিশন। এখানেও একবারও অ্যান্সার মানে আমাকে
আনসারেবল Question. হতে হয় না হুম ওর কাছে, যে কেন আমি এটাতে এত ইনভেস্ট করলাম, বা এটা আমি ওকে অনেক সময় বলি যে সেভিংস করার জন্য, মানে ওকে বকতে থাকি জেনারেলি। এগুলো হলো হাজবেন্ডরা বউদের বলে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো। সেটা আমাকেই করতে হয়। মানে তুই বলতে পারিস শুধু আমার একটা ডোমেস্টিক হেল্প, মানে আমার একটা হেল্পার একজন আম্মা আছে, শি ইজ অলসো হুম ভেরি নাইস। ও শুধু আমার ওই কিচেনের যে বাসন পরিষ্কার আর ঘর মোছা এ দুটোই করে, আর বাদ বাকি এভরিথিং এ টু জেড আমার ছেলেকে। যে প্রথমে ও আরেকটা কথা, আমি ভীষণ ভাবে হুম এক্সপেক্ট করেছিলাম আমার মেয়ে হয় যেন। কারণ ওকে হ্যাঁ, কারণ আমি জানতাম কি, আমি ভীষণ এক্সপেক্ট করেছিলাম কন্যা সন্তানের, বুঝতে পেরেছিস। এবং আমি কন্টিনিউয়াস ভাবতাম আমার পেটে একটি মেয়েই আছে। আর আমাকে ইন্দ্রনীলও এত দুষ্টু বলেছিল যে তোমার মেয়েই হবে, আমি রিপোর্ট দেখে বুঝতে পেরে গেছি তোমার মেয়েই হবে। আর আমি মানে 9 মাস ধরে ও অ্যাজ এ মেয়ে হিসাবেই আমি ওকে নার্চার করে গেছি। হ্যাঁ। এবার কেন আমি ভাবতাম আমার ছেলে এখন যেমন বলে, কেন মা তুমি জেন্ডার বায়াস, আমি বলি না বাবু, আই এম নট আ জেন্ডার বায়াস। কেন আমি মেয়ে চাইতাম, এই কারণে যে আমার ক্ষেত্রে আমার কাজটা কিছুটা ইজি হবে। কারণ তোমার বাবা হুম তো, কারণ একটা ছেলে গড়ে ওঠার পেছনে বাবার ভীষণ রোল থাকে। কারণ হুম আমি জানতাম আমার হাজবেন্ড একদমই কোনো দায়িত্ব নিতে পারে না ওই অর্থে। সেই জন্য একটা ছেলেকে তৈরি করা অ্যাজ এ বাবা মা দুটো হিসাবে খুব টাফ। সেজন্যই আমি হুম ভেবেছিলাম, যার জন্য। আর আমার না যে মানে সি সেকশন যেটা হয়েছিল, হুম সেটাতে আমার ফুল অ্যানাস্থেসিয়া করে হয়েছিল। মানে ও আমি লোকাল নিইনি। তার লোকাল কারণ হলো, আমাকে আমার যে গাইনোকোলজিস্ট বলেছিল, কারণ পোস্ট অপারেটিভ প্রচুর প্রবলেম থাকে। তো হুম আমাকে উনি যখন জিজ্ঞাসা করেছিলেন, উনি বলেছিলেন আমি সাজেস্ট করব তোমাকে ফুল অ্যানাস্থেসিয়া, এবার তোমার যদি আপত্তি না থাকে ইউ ক্যান গো ফর লোকাল। তো হুম আমার যেহেতু আমার কি বলবো, আমার আমার শরীরে প্রায় 6টা সার্জারি, 6টা হয়তো কাউন্ট করলে 7টাও হতে পারে। হ্যাঁ। তো সেই জন্য আমি এক্সপেরিয়েন্সড অ্যাবাউট দ্য ফুল অ্যানাস্থেসিয়া। এবার প্রসেস হ্যাঁ, ফুল অ্যানাস্থেসিয়াতে আমি সেই জন্য বেবি কি হয়েছে আমি তো জানতে পারিনি। এবার আমার অদ্ভুত ভাবে, ওই যে বললাম আমার ভেতরে না, আমার আউটবার্স্ট কম, আমার ভেতরে টেনশনটা ভীষণ মানে বাজে নেগেটিভ এফেক্ট করে। হঠাৎ করে হুম আমার সারা প্রেগনেন্সি আমার কোনো প্রেশারের প্রবলেম নেই, আমার ডেলিভারির দিন প্রেশার ভয়ঙ্কর রকম শুট আপ নেয়। এবং আমাকে পোস্ট অপারেটিভের পর 1 ঘন্টা ইয়েতে মানে বেবিকে বেডে দিয়ে দেওয়া হয়েছে, আমাকে বার করা যাচ্ছে না কারণ প্রেশার ডাউন হচ্ছে না। মানে আমি ওই সময় যে কোনো মুহূর্তে কোলাপস হয়ে যেতে পারতাম, মানে হুম এতটা আমার হাই প্রেশার হয়ে গেছিল। মানে নিচেরটা 120, উপরেরটা 190, আরে বাপরে এতটা হাই প্রেশার। তো সেই জন্য আমাকে রিকভারি রুমে প্রায় 1 ঘন্টা মতন রেখে দেওয়া হয়েছিল। আমার বাড়ির লোককে জানানো হয়নি, ওরা বলেছিল যে যেহেতু আমার ডাক্তার আমার পরিচিত ছিল, মানে হুম সেই জন্য ওরা আমাকে হয়তো আইসিইউতে ঢোকাতো, কিন্তু ডাক্তার আমাকে কিছুতেই জোর করে ঢোকাতে দেয়নি। কারণ আইসিইউতে ঢুকিয়ে ইচ্ছা করে পয়সা কেন বাড়াবে উনি, মানে যেহেতু উনি আমার আরে পরিচিত ডাক্তার বাপরে ছিলেন। হ্যাঁ, সেজন্য আমি রিকভারি রুমে প্রায় 1 ঘন্টা ছিলাম। 1 ঘন্টা বাদে যখন আমার জ্ঞান ফিরলো, আমার সিস্টার আমাকে বলল, শাশ্বতী তোমার একটা ভীষণ সুন্দর ছেলে হয়েছে। আমি জাস্ট বলে এরকম রিয়াকশন দিয়েছিলাম। তখন উনি বলেছিলেন, আমার এত বছরের কেরিয়ার হিস্ট্রিতে আমি কোনোদিন কোনো মাকে এরকম ভাবে রিয়াকশন দিতে দেখিনি যে তার ছেলে হয়েছে শুনে সে এরকম রিয়াক্ট করছে। মানে জেনারেলি মেয়েরা ছেলে হয়েছে শুনে খুব খুশি হয়, আর এই ফার্স্ট টাইম আমার লাইফ হিস্ট্রিতে দেখলাম তুমি রিয়াক্ট করলে যে বলে, মানে আই এম ভুরু টুরু কুচকে। তো তখন তারপর তো শুরু হলো আমার ছেলেকে নিয়ে জার্নি। আর ও আমার মানে সত্যি মানে বলতে পারিস ও আমাকে বাঁচিয়ে রেখেছে আমার জীবনের হাসি কান্না এভরিথিং। মানে আমার বাবা বলতে পারিস, আমার মা বলতে পারিস, এভরিথিং ও। অ্যাকচুয়ালি এবার তাই, বিকজ এইভাবেই তো হয়। আমরা যদি হ্যাঁ, জিন পড়ে থাকি তো সেভাবেই আগে বাড়ে ওদের হ্যাঁ, কোয়ালিটিস গুলো। হ্যাঁ, তো বলে না যে আমাকে আমার দিদা বলতেন যে আহ এটা তো এন্ড হওয়ার কিছু নেই, কারণ
নারীর টান যেটা বলে না, মানে দিদার থেকে মা, মায়ের থেকে, তো ওটা তো চলতে থাকে and ওটা প্রিজার্ভ থাকে কোথাও, umbilical হ্যাঁ, কর্ডের থ্রু থেকে ওটা প্রিজার্ভ হ্যাঁ। থাকে অল দ্য আর কোয়ালিটিস। একদমই আমার এক এক সময় মনে হয় আমার বাবা বোধহয় চলে যাওয়ার সময় সবটুকু ভালোবাসা ওর মধ্যে দিয়ে চলে গেছে। মানে এত আমি সত্যি আমি ও যেরকম আমাকে ভালোবাসে না, মানে এরকম ভালোবাসা আমি কারোর থেকে পাইনি। মানে ও ওর কিন্তু কাছ খানিকটা থেকে আমি কাকুর প্রথম, মতো দেখতে, দেখতেও কাকুর মতো। তাই ও যে সবাই বলে ইন্দ্রনীল, ও ইন্দ্রনীলের হ্যাঁ, মতো। না আমার ওর চোখগুলো স্পেশালি কাকুর সাথে ম্যাচ করে, মুখের গড়নটা। আমি জানি না এখন যদি চেঞ্জ হয়ে থাকে, কিন্তু আমার কেন যেন মনে হয় কাকুর ফিচার্সটা, চশমা পরা আমি যতটা লাস্ট দেখেছি, হ্যাঁ, হ্যাঁ, কোথাও একটা ম্যাচ করে। আর এটা আমি ট্রুলি বিলিভ করি কি হয়, পাস অন হয় এটা। আমি জানি না হ্যাঁ। যাদের মানে ওর কাছ থেকে না আমি সত্যি আমার না আগে আমাকে কেউ অত ইম্পর্টেন্স কোনোদিনই দেয়নি। মানে হ্যাঁ, সত্যি রে। আমি সেই জন্য ওর কাছে ওর কাছে ও এমন করে না, আমি মনে করি আমি বিশাল কিছু। আমি বলি না রে বাবু, আমি এরকম নই, আমি খুব সাধারণ। না, 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 মানে ও আমাকে সারাক্ষণ বলতে থাকে, মাম্মা ইউ আর দ্য গ্রেট, তোমার মতন কেউ আচ্ছা। হয় না। মানে ওকে সাইকেল চালানো শেখানো বল, ওকে ক্রিকেট খেলা আমি শিখিয়েছি। মানে ও যখন এখানকার তামিল বাচ্চারা ছোটবেলা থেকে ওরা খেলাধুলা বেশি করে, তো আর আমাদের হুম বাঙালি বাচ্চাদের স্বভাব হলো একটু পড়াশোনা, আগে হলো বাচ্চাকে হুম পড়াশোনা শেখানো। তো যার জন্য ও খেলার মাঠে না ও একা বসে থাকতো কোনায়, ওকে কেউ খেলতে নিত না, যেহেতু ও হুম খেলতে পারতো না, ওদের মতন ভালো খেলতে পারতো না। ও আমার না এটা আমাকে ভীষণ কষ্ট দিত, এবং ও ভীষণ ডিপ্রেসড হয়ে বাড়িতে আসতো। ওকে হুম ওই জন্য আমি নিজে ওর সঙ্গে ক্রিকেট খেলতাম, জানিস আমি যে বল মারতে পারি, আমি যে বল করতে পারি, আমি ওর কাছ থেকে ওকে নার্চার করতে গিয়ে শিখেছি। সেলফ আমি এক্সপ্লোরেশন। আমি এক্সপ্লোর করেছি, নট শিখেছি, আমি এক্সপ্লোর করেছি। মানে ওর যখন রাইট। প্রজেক্টের কাজ আমি করতাম, আমি বলতাম বাবা আমি এত ক্রিয়েটিভ। সত্যি Absolutely, তাই। it's a new journey with the kids. অ্যাবসলিউটলি আমার Absolutely, নিউ জার্নি। new journey. এটা সব ধরনের, কালকে যেমন কথা হচ্ছিল যে রোল অফ আ মাদার, আই মিন অনেকের অনেক আছে না, যে খুব স্ট্রেস হয় বা অনেক কিছু চিন্তা হয় বা অনেক কিছু, বাট এই জার্নিটা এত সুন্দর, এত সুন্দর, একদমই। এটা আমরা এটাকে যে সুন্দরভাবে দেখে তার কাছে সুন্দর, আর যার হ্যাঁ। কাছে মনে হয় যে বাবা ও, যেমন আমাকে অনেক কিছু অনেকে অনেক কিছু বলে। যেমন আমি এক এক সময় বলি যে তোমরা যেমন তোমাদের বাচ্চাকে মেটেরিয়ালি প্যাম্পার করো, আমি হয়তো কিছুটা আমার ছেলেকে ইমোশনালি প্যাম্পার করি। হয়তো ও কেন উম, এখনো ওর ভাত কেন তুমি মেখে দাও, ওর না কিছু জিনিস, আমি ঘুম থেকে উঠলেও ঘুম থেকে ওঠার পর ওর মুখে মানে কিছু মুখ না ধুয়েও জল খায়, সেই জলটা আমি দিই। বা অন্য সময় ওর বাবাকে বলি, তোর বাবা মাঝে মাঝে বলে এত বড় ছেলেকে কেন এখনো দিতে হবে। আমি ওকে বলি জানো তো এইগুলোই থেকে যাবে, যখন ও উম, চলে যাবে ও তো নিশ্চয়ই, ও তো পাখি যখন বড় হয়ে যায় তাকে ছেড়ে দিতেই হয়, ও একদিন ডানা উম, মেলে উড়েই যাবে। কিন্তু ওই যে এই ছোট ছোট বন্ডিং গুলো থেকে যাবে। এই যে বাবা মা আজকাল অনেক জায়গায় আমি শুনি যে বাচ্চা বাবা মাকে দেখে না, আমার মনে হয় ছোট ওখানে কিছু গন্ডগোল আছে, ছোটবেলার থেকে বন্ডিং এ কিছু গন্ডগোল এটা আছে। একটা বিরাট বড় টপিক, আমরা ডিসকাস করব নেক্সট হ্যাঁ, আমি পডকাস্টে। মনে হয় অন্য অনেক দিকে চলে মস্ত, যাচ্ছি। না না না, এটা একটা মস্ত বড় টপিক এখানে। হ্যাঁ, আমি এই জন্য না আমি ওকে ভীষণই, অনেকে হয়তো বলবে তুই উম, এখনো এত বড় ছেলের ভাত মেখে দিস, এখনো এই করিস। আমি বললাম, হ্যাঁ আমি করি, ও যখন চায় আমি ওটা করি। কিন্তু এর মানে ও নয় যে কোনোদিন ভাত মাখতে শিখবে না। হুম ও শিখবে, নিশ্চয়ই শিখবে। হুম ও যখন নিজে সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারে, ও যখন খেলার মাঠে ওর ওদের ওর যে পিয়ার গ্রুপের পলিটিক্স হ্যান্ডেল করতে পারে, ও তখন এটাও শিখবে। ইটস নট আ টাফ জব। hats off to you, hats off to all of you, I mean, হ্যাঁ, আমার জার্নিটাও আছে সঙ্গে, অবশ্যই প্রত্যেকে বাট প্রত্যেকের মতন করে প্রত্যেকের তার আলাদা সংসারে লড়াই স্ট্রাগল। করছে রে। বাট হ্যাঁ, হ্যাঁ। এটা বাট ওই আর কি, যে টার্মিনোলজিটা ইউজ করলি হোম মেকার, তার সাথে কোনো রিলেশন এসবের, এটা তোর হাম্বলনেস যে তুই শুরু করলি ওইভাবে, বাট ইট না ইজ রে, আর তুই an তুই enormous. ভীষণ সুইট এবং ভীষণ পজিটিভ,
কিছুটা পজিটিভনেস আমি তোর থেকেও শিখেছি রে মৈত্রী। আমার থ্যাংক আই ইউ। শুড সে থ্যাঙ্কস টু ইউ। মানে ইউ। সত্যি রে, না হলে আমি অনেক সময় অনেক অনেক নেগেটিভ টাইমে তুই আমাকে ভীষণ মেন্টাল সাপোর্ট দিয়েছিস, থ্যাংক ইউ। ভীষণ। মানে ওটা এটা আজকে চলবে। না বলাটা, না না না, এটা আজকে এখানে পাবলিক ডোমেইনে না বলাটা আমার বিরাট অন্যায় হবে। আর না না, আমার মধ্যে ওরকম একটা, কিছু না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, না হলে হয়তো অনেক সময় অনেক জায়গায় আমি হারিয়ে যেতাম। মানে সত্যি, মানে আমার লাগে রে মেন্টাল সাপোর্ট। সবারই লাগে অ্যাকচুয়ালি। কি হয়, আজকে আমি অনেক জিনিস জানতে পারলাম যেগুলো আই এম লিটলি কনসার্নড অ্যাবাউট দ্য অ্যাঙ্গার ইস্যুস অ্যান্ড স্ট্রেস। সো আই হ্যাঁ হ্যাঁ, থিঙ্ক আমরা কথা বলবো এটা নিয়ে, যে কি করে কুল ডাউন হতে হয়। এরকম নয় যে আমার রাগ হয় না, বাট হুম 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 আমি ওটার ডিউরেশনটা বাড়তে দিই না, একটা ফিক্সড ডিউরেশনে রেখে দিয়েছি। সেটা একটা ট্রিক্স। ওটা হুম, আহ, ওটা শেয়ার করব সবার জন্য, হ্যাঁ হয়তো নেক্সট পডকাস্টে বা ইউনো। হ্যাঁ 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 কারণ অবভিয়াসলি আমরা সবাই হিউম্যান বিং এন্ড হতেই পারে। হ্যাঁ হ্যাঁ বাট আমি মনিটর করে দেখেছি কিছু প্র্যাকটিসেস আছে যেগুলোতে রাগ আমার হয় না। হ্যাঁ, এটা Because তো একটা বিরাট তোর অ্যাচিভমেন্ট। আমি মানে এটা সত্যি, এটাকে জয় করতে পারলে মানে এটা নট ফর আদার্স, ইট ইজ বেনিফিট আমার ফর আস। আস আমাকে অনেক হ্যাঁ লোকে বলে যে ইউনো, বিকজ এখানে একটা আমি জানি না এটা কতটা ঠিক বলবো এখানে, যদিও সবাই শুনছে। মেন্টাল হেলথ, যদি আমি ক্লেম করছি যে আমি মেন্টাল হেলথ প্র্যাকটিশনার, আমি যদি নিজেই যদি না হ্যাপি থাকি, হাউ ক্যান হ্যাঁ হ্যাঁ, happiness, একদমই। how হ্যাঁ হ্যাঁ do I need to talk about happiness and all that stuff? It's not fair. It's not হ্যাঁ fair. আগে হ্যাঁ নিজের উপর কাজ করো। তুমি যদি ফিল করছো যে না, ইউ ক্যান ম্যানেজ ইউর ইমোশনস এন্ড ইউ ক্যান ফিল দ্যাট ইউ ক্যান গেট কানেক্টেড এনি টাইম থ্রু সাম প্র্যাকটিসেস হোক, হোয়াট এভার দ্য প্রসেস হোক, ওকে। তুমি যদি হ্যাপি না থাকো, তুমি কি করে অন্য লোককে হ্যাপিনেস অফার করবে বা একদম একদম। সাপোর্ট করবে? তো হ্যাঁ, ওইটা হয়তো এটাও হয়তো যদিও আমার পডকাস্ট নয়, but এটাও নো চাইল্ডহুড নো নো থেকে নো, একটা লং জার্নি, যে হুম আহ, হুম হুম, বারবার আমি যেটা বলার চেষ্টা করি থ্রু ফেসবুক, থ্রু এভরিওয়্যার, যে সেলফ কানেকশন না ছাড়া ইট ইজ অ্যাবসলিউটলি নট পসিবল। সো ওই কানেকশনটা এস্টাবলিশ করাটা সবার জন্য খুব দরকার। তো আহ, আমাকে হাজার রাগালেও আমার রাগ হয় না। আমি জানি না কেন। বাবা, এটা মানে বিরাট অ্যাচিভমেন্ট রে। আমাকে এটা যদি মানে ইনসাল্ট করে, যদি কেউ মনে করে ইনসাল্ট করে, আমি তার আই উইল লুক বিহাইন্ড ব্যাক কি আচ্ছা ওর এই স্টেটমেন্টটা আসছে কোথা থেকে, আই উইল ফলো দ্যাট জোন, না, কি আমি ওকে। না অনেকটা বাইরের লোকের ক্ষেত্রে অনেকটা এখন হয়ে গেছে। আগে যেমন হুম। ভীষণ সেন্টিমেন্টাল ছিলাম, এখন ওটাকে আমি অনেকটাই ওভার, কিন্তু বাড়িতে এখনো পারি না রে। না, বাড়িতেও পারি আমি। একদম না, বোধহয় ডিমান্ডটা বেশি থাকে হয়তো। এক্সপেকটেশন আহ, থাকে, হ্যাঁ হ্যাঁ, এক্সপেকটেশন থাকে যে এক্সপেকটেশন, হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই হয়তো পারি না। বাইরের লোকের হুম। ক্ষেত্রে আমি অনেকটাই ইয়ে হয়ে গেছি, যে ও আচ্ছা ঠিক আছে। আবার আমি 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 না, আমার একটা ভীষণ বাজে রোগ বা খারাপ লোক বলতে পারিস, আমি না কোনো সম্পর্ক নষ্ট হওয়াটা আমার কাছে ভীষণ লাগে, মানে আমি হুম। ওটা নিতে পারি না। সেজন্য আমার মনে হয় ওই ইগো ঠিগো ওগুলো আমি নিজেই ছোট হয়ে তার কাছে কিপ অন অ্যাপ্রোচ করতে থাকি। রাইট। মানে সেটা তো আমি তোমার আমি মনে জেনারেসিটি। সেটা হ্যাঁ, আমি মনে জেনারেসিটি। করি না এগুলোতে একদম ছোট হওয়া, না। আমি মনে করি না। না। কিন্তু আমার কাছে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া আমার ভীষণ বাজে লাগে। যার জন্য রাইট, অনেক রাইট। সময় আমি এমন অনেক কিছু স্ট্রেস ফেস করেছি, হয়তো আমার ক্ষেত্রে অনেক মেয়ে থাকলে হয়তো তারা কি ডিসিশন নিত আমি জানি না, কিন্তু আমি কখনো কোনো জায়গা ছেড়ে পালিয়ে আসতে আমি শিখিনি। রাইট। যেমন আমাকে যখন আমার আইভিএফ সাইকেল ফেল করলো, ওরা যখন আমাকে জানালো তোমার বেবিটা তোমার সাইকেল ফেল করেছে এবং আমাদের কাছে ল্যাবে যে এমব্রায়োটা ছিল সেটাও মারা গেছে, আমি ওদের সঙ্গে বসে বললাম যে আমি নেক্সট সাইকেল কবে করব, আর ইউ রেডি ফর দিস? আমি বললাম ইয়েস আই এম রেডি ফর দিস। কিন্তু তখন আমি করতে পারিনি। তার কারণ হলো আমার হাজবেন্ড তখন ইন্ডিয়ায় চলে আসে, ও তখন আমার উপর সাংঘাতিক রেগে গেল, বললো আমাকে ইন্ডিয়া ফেরত আসতে হবে ইমিডিয়েটলি, আমায় জয়েন করতে হবে, আমি 1 মাসও রেডি। আমি বললাম তুমি অ্যাটলিস্ট 1 মাস, আমি কনসিভ মানে জাস্ট ওরা ইমপ্ল্যান্ট করে দেবে আমি সেই অবস্থাতে ইন্ডিয়ায় যাব।
ও বললো না, আমি একদিনও এক মুহূর্তেও, আজকেও আমার ডেটটা মনে আছে, দ্যাট ওয়াজ 19শে এপ্রিল। 19শে এপ্রিল অ্যান্ড ইয়ার অফ দ্য 2013। আমি আচ্ছা। আমি বলেছিলাম যে আমি, না, আমি শেষ দেখে আমি ছাড়বো। আমি কখনো, আমি আমি আই উইল ট্রাই, আই নেভার বিকাম আ ফেইল্ড মাদার। হুম, I'm speechless, nothing to say. I know audience যারা শুনবে তারাও তারাও স্পিচলেসই হয়ে যাবে তোর জার্নি থেকে। এত কিছু একদিনে, আমি জানি না কনজামশনে দেরি হবে, কারণ এগুলো এত এত ডিপ অ্যান্ড এত হ্যাঁ, আমার এই পেইনফুল। মাদারহুডের জার্নিটা মানে বিরাট, মানে বিরাট। মানে এমন যখন, হ্যাঁ, এই আইভিএফ এর কেসে একটা কথা বলি, ওরা না প্রথমে একটা ওয়াটার, ওই টোটাল প্যাসেজ দিয়ে একটা ওয়াটার ফ্লো করে, সেটা ভীষণ পেইনফুল। আমি সেদিনকে একা গিয়েছিলাম, তো আমার ডক্টর আমাকে বললো, তুমি একা এসছো শাশ্বতী, তুমি পারবে এটা নিতে? আমি বললাম হ্যাঁ পারবো। তারপর তুমি কি করে যাবে? তো আমি বললাম যে আমি বাসেই যাব। তুমি বাসে করে যেতে পারবে? তো সেদিনকে ইন্দ্রনীল ল্যাবে ছুটি পায়নি, মানে ওর ওদের টাইম পয়েন্ট কিছু এক্সপেরিমেন্ট থাকে, তো টাইম পয়েন্ট হুম হুম এক্সপেরিমেন্টে ওকে হুম যেতেই হয়েছিল। ও সেদিনকে আমার সঙ্গে যেতে পারেনি, এবং ওরা ওরা হেজিটেট করছিল করতে। তো এটা তো ভীষণ পেনফুল। ওরা, আমি তো করলাম ট্রিটমেন্টটা, এবং ট্রিটমেন্টের পর ওরা আমাকে বলছে, আমরা একটা বাজে খবর দিচ্ছি, তোমার ওখানে আমরা একটা পলিপ দেখতে পেয়েছি, এবং এই হুম পলিপটা ইট উইল ড্যামেজ হোয়েন, আমরা যখন ইমপ্লান্ট করব, তখন এটা ও ইজ হুম ভেরি ডেঞ্জারাস ফর দ্যাট, দেন উই হ্যাভ টু রিমুভ দিস অ্যান্ড উই হ্যাভ টু ডু দ্য বায়োপসি অলসো। দেন আমরা কি বায়োপসি টিস্যু, ওদের ওখানে তো সমস্ত কিছু জানিয়ে হয় এবং পেশেন্টের পারমিশন নিয়ে হয়, তো বায়োপসি টিস্যু নিতে পারি কি? ওরা আমার ওই সময় বায়োপসিও করলো। তারপর আমার দুজন আমেরিকান ডক্টর আর সিস্টার আমাকে বলেছিল, হ্যাটস অফ, তুমি কি করে এই পেনটা বের করলে। তারপর আমাকে ওরা জাস্ট আধ ঘন্টা, আমি রিকভারি রুমে থেকে আমি বাস ধরে চলে আসলাম। সেদিনকেও স্নোফল হচ্ছিল, স্নোফলের মধ্যে হেঁটে হেঁটে, বাফেলোর স্নোফল, কোনোদিন গুগল সার্চ করবি তাহলে বুঝতে আমি পারবি। জানি, আই নো। হেঁটে হেঁটে বাস ধরে একা ফিরলাম। ফিরে এসে ইন্দ্রনীলকে জানালাম যে আমার একটা পলিপ পাওয়া গেছে, ওরা বায়োপসি রিপোর্ট জানাবে। ইন্দ্রনীল প্লাস ওখানে প্রায় ফেন্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। হুম আমি কুল, আমি বলছি আমি, আমার পুরো ইয়ে আছে, ট্রাস্ট আছে, এটা হুম নেগেটিভ আসবে, হুম সুতরাং তুমি অত, সে ডাক্তারকে ফোন করছে, ইয়ে করছে। তারপর আবার সেটা ল্যাপ্রোস্কোপি হলো। বললাম না, আমার লাইফে আমাকে যখন আমি ইয়ে গলস্টোন সার্জারিতে যাচ্ছি, আমাকে ওম তাতিয়া জিজ্ঞাসা করছে যে তোমার ভয় লাগছে? আমি সরি, আমার ছটা সার্জারি। বলছে কি বলছো তুমি? আমি বললাম হ্যাঁ। আমি ওয়ান বাই ওয়ান যখন ওনাকে বললাম, বললো যে যাও তুমি এখনই ওটিতে যাও। ওটা, এটা খুব আই মিন, এটা তোর একটা পডকাস্ট আমাকে তোর এই জার্নিটাতেই করতে হবে, যে তুই এই কারেজ গুলোর সোর্স কোথায় থাকতো। এগুলো তো। ইয়ে যখন আই ইয়ে হবে, ওর নাম কি জানো, গলস্টোনটা, হুম সেদিনকে ইন্স্যুরেন্সে ইন্দ্রনীলকে বসতে হয়েছে। হুম এত টেনশনে ভুলভাল করছে, ইন্স্যুরেন্সের লোকটা বলছে আপনি যান তো, ম্যাডামকে বলুন এখানে এসে বসতে। আমি পেশেন্ট, আমি ওদের সঙ্গে ডিল করছি। তারপর আমার প্রচন্ড কাশি, বুঝতে পেরেছিস, হুম মানে কাশি। সেজন্য ওরা আমার উপর এত ঠান্ডা, তো আমার মা তো কিছুতেই আমাকে করতে দেবে না, কারণ হলো অ্যানাস্থেশিয়া, ওই সমস্ত অ্যালার্জি থাকলে না অ্যানাস্থেশিয়া হুম দিলে ওটা অনেক হুম, সময় ইয়ে করা মুশকিল, মুশকিল থাকে জ্ঞান না। ফিরে আসা মুশকিল, কোমায় চলে যেতে পারে পেশেন্ট ভীষণ ভাবে। কারণ অলরেডি আমাদের ফ্যামিলিতে এরকম একটা হিস্ট্রি আছে, আমার মামারই তাই হয়েছিল। আমার মামা ওহো। 26 বছর বয়সে কোমাতেই চলে যায় ওই একটা সার্জারিতে, অ্যানাস্থেশিয়া থেকে আর ব্যাক করেন। তো আমার মা আমার হাত ধরে, আমার বাচ্চাটা তখন জাস্ট 4 বছর, আমার হাত ধরে বলছে তোর বাচ্চাটা অনাথ হয়ে যাবে, তুই সার্জারিটা ক্যান্সেল কর।
তার সঙ্গে আবার সাইমালটেনিয়াসলি আরো দুটো জিনিস পাওয়া যায়, আমার ব্রেস্টে দুটো টিউমার। ও আমি গলস্টোন সার্জারিতে ঢুকছি উইথ 2 ব্রেস্ট টিউমার। তারপরে ওই সার্জারিতে কোনো রকমে যখন ব্যথাটা একটু কমলো, আমার ডায়েটটা একটু মানে তখন আমি অ্যাপেলোতে ভর্তি হলাম। ওরা ওখান থেকে টিস্যু নিয়ে দেখবে যেটা ম্যালিগনেন্ট অর নন ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট যদি হয় ওরা আবার ওটাকে অপারেট করবে, না হলে অন্য অন্য জিনিস শুরু হবে ট্রিটমেন্ট। মানে জানি না ঈশ্বরের কি ইচ্ছে। আর তখন আমার বাচ্চাটার মুখটাই শুধু বারবার মনে হতো। আমি যখন ওটিতে ঢুকছি আমি শুধু ঈশ্বরের কাছে একটা প্রে করেছি, আমার বাচ্চাটা মরে যাবে, ওকে কেউ দেখার নেই, এবার যা হয় তোমার উপর আমি ছেড়ে দিলাম বলে আমি ওটিতে হেঁটে হেঁটে ঢুকে গেলাম। আর অ্যাপেলোতেও আমার যখন ওইটাও ভীষণ পেনফুল, কিন্তু ওই যেটা হলো ওখান থেকে টিস্যু বার করে যে ট্রিটমেন্ট, এফএনএসি, ওটাকে এফএনএসি বলে, এফএনএসি ট্রিটমেন্ট, ওটাও ভীষণ পেনফুল। ওটাও করলো ওই গলস্টোন সার্জারি জাস্ট 10 দিনের মাথায়। মানে আমার পেটে ব্যান্ডেজ, বুকে ব্যান্ডেজ, এই অবস্থায় আরেকটা বৈতরণী উতরালাম। I don't know তারপর what এখন to তো say. জার্নি চলছেই। তো তোর কেমন হ্যাঁ, লাগছে হয়তো এগুলো আমি শেয়ার করে? এখন আগের থেকে অনেক দেখতে অনেক চেঞ্জ হয়ে গেছি, সেগুলো তো বুঝতেই পারিস তোরা। অন্যরকম দেখতেছিলাম, সেগুলো তো একটা এফেক্ট তো থাকবেই না শরীরে, যতই আমরা হ্যাপি থাকি। স্পিরিট সোল কখনো চেঞ্জ হয় না তো। একদমই, একদমই। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। বাট আমি এটা অডিয়েন্সদের জন্য এই কোয়েশ্চেনটা রাখবো যে আই হোপ ইউ আর ফিলিং আ লিটল বেটার অর মোর স্যাড। আমি একটু জানতে চাইবো যে এতক্ষণ যে আমরা ডিসকাশন করলাম তোর কেমন লাগছে। আই এম ভেরি ভেরি মাচ বেটার। আমি সত্যিই আমার অনেকটা হালকা লাগলো যে এই অনেক লোকের জার্নিটা। কাছে পৌঁছে গেলি, কারণ হ্যাঁ, কালকে আমি যে এই পডকাস্টটা শেয়ার করেছি, থ্রেডে শেয়ার করেছি, ফেসবুকেও করেছি। ফেসবুকে এখন তো ফেসবুকে ল্যাঙ্গুয়েজ, করেছিস? আমার কাছে হ্যাঁ হ্যাঁ, আসেনি এখনো। হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এখনো টাইমলাইনে পাবি। এখনো মোবাইল, সকাল থেকে মোবাইল ওকে। ধরতেই পারিনি, তোর জন্য ধরলাম। হ্যাঁ, তো সো নিশ্চয়ই ফেসবুক যখন দেখবো তো হ্যাঁ দেখবোই। হ্যাঁ, আর আমি সো শুনেছি, আমি তো কালকে জানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সো আমি এক্সপেক্ট করিনি, একজন নাম আমি বলছি না, আম, অন্য দেশে পৌঁছে হুম, গেছে। হুম। তোর এই স্টোরি পৌঁছে যাবে, কারণ আমাকে বলা হলো যে ওরা তো বাংলা বুঝবে না বা হিন্দি, হ্যাঁ, ইংলিশ হ্যাঁ, হ্যাঁ। ছাড়া। সো আমাকে বলা হলো ট্রান্সক্রিপ্টটা পাঠাও। ট্রান্সক্রিপ্ট পাঠিয়েছি, অলরেডি আমি দুজনকে পাঠিয়েছি, ওরা জানতে চায়, শুনতে চায় পারমিতারটা। এবার হুম। আমি জানি তোর এই মেসেজটা হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল। আমি জানি এটা, কারণ এটা একটা ইউটিউব চ্যানেলে উঠবে অ্যান্ড এটার অ্যাক্সেস তো আনলিমিটেড। হুম, হুম, হুম। কোথায় কোথায় গেল আর কে কিভাবে ইন্সপায়ার্ড হবে, কারেজ পাবে, ইউ হ্যাভ নো আইডিয়া। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং এন্ড জয়নিং থ্যাংক মি। ইউ। ইয়া, এন্ড আমরা ধীরে ধীরে সিঙ্গেল করে নিয়ে এবার গ্রুপ করব, তাতে আরো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু এখন একেবারে। একদমই ডিপেন্ড করি না আমি হাউসওয়াইফ হিসেবে, একদমই না। কারণ আমার কিন্তু একটা ভীষণ মানে কষ্ট ছিল, আমার মা ওয়ার্কিং লেডি ছিল বলে। কারণ হুম আমি আমার মাকে সেভাবে ইমোশনালি একদম পাইনি, একদম না। মানে অনেক হুম, পরে গিয়ে পেয়েছি, কিন্তু ওই ছোটবেলাটা আমি পাইনি, যে সময়টা ভীষণ ভাবে দরকার হয়। দরকার সেই জন্য হয়। আমি ভেবেছিলাম, যখনই আমি ভাবতাম আমি যখন বিয়ে করব, আমি আমার বাচ্চাকে এই কষ্টটা পেতে দেবো না। তার হুম জন্য হয়তো আমি বেশি ইমোশনালি প্যাম্পার করি, হয়তো। হুম, না আর সেই জন্য এই রোলটা, এই নামটা একটা এমন ভাবে, টার্মিনোলজিটা আমি জানি না কে প্রথমে স্টার্ট করেছিল, হোম মেকার এন্ড অল দ্যাট স্টাফ, এগুলো ঠিক আই এম জাস্টিফাইড হ্যাপি নয়। টু টেল আই এম হাউস ওয়াইফ। আমি হোম এটাও মেকার নই, আমি হাউস ওয়াইফ। এটাও জাস্টিফাইড নয়। ইউ আর আ পার্সন ফার্স্ট অফ অল, and you are taking enormous responsibility and you choose, কেউ তোর হ্যাঁ, উপর আমি আমি প্রেশার সত্যি দেয়নি। আমাকে
আমাকে এই যে যেমন আমাদের এখানে যখন সেন্ট্রাল ইউনিভার্সিটি তৈরি হয়, সেন্ট্রাল হুম ইউনিভার্সিটিরই ফ্যাকাল্টিদের বাচ্চাদের জন্যই এখানে কেন্দ্রীয় বিদ্যালয় স্টার্ট হয়, মানে যেখানে আমার হুম ছেলে পড়ছে টু থাউজেন্ড হুম থার্টিন কেন্দ্রীয় বিদ্যালয় স্টার্ট হয়। হুম না সরি, টু নট টু, হ্যাঁ 2013 কেন্দ্রীয় বিদ্যালয় স্টার্ট হয়। তখন আমাকে, আমি কনসিভ করি 2015 14, 50 15 আমার ডেলিভারি 14-এ, না না সরি 15-এর প্রথমে। তো হুম তখন আমার কেন্দ্রীয় বিদ্যালয় থেকে জবের অফার এসছে। আর আমি না কনসেপ্ট পিরিয়ডে মানে ভয়ঙ্কর, মানে আমার সমস্ত জার্নি মানে অদ্ভুত রকমের, মানে হুম ভয়ঙ্কর অসুস্থ হয়েছিলাম। মানে আমি বোধহয় এইটুকু টার্ন হতে পারতাম না, টার্ন হলেই আমার বমি হতো, হুম এত সাংঘাতিক অবস্থা। তো তখন আমি কেভিতে জব পেয়েছিলাম, ওরা এসে আমাকে বাড়িতে এসে ডেকেছিল, কিন্তু আমি জয়েন করতে পারিনি, বিকজ তখন আমি অলরেডি কনসিভের, আর হলো আমার সাংঘাতিক শারীরিক, মানে আমাকে হসপিটালাইজ হয়ে স্যালাইন চালাতে হয়েছে, এরকম অবস্থা। তো অ্যাকচুয়ালি সেই জন্য আমার এখন, সেই জন্য কিন্তু কোনো আফসোস নেই আমি, আমি না মনে করি, অ্যাকচুয়ালি হ্যাঁ বল না না আমি মনে করি যে আমি যেটা করছি সেটা যেন আমি ভালোভাবে করি। আমার ছেলেটাকে যেন মানে আমি বলতে চাই না যে বড় কিছু হোক, আমি যেন ওকে যেন একটা সত্যিকারের হিউম্যান বিং তৈরি করে হুম সমাজে দিতে পারি, এটাই আমার টার্গেট, হুম আর কিছু না। অ্যাকচুয়ালি এখানে না দুটো অ্যাসপেক্টস আছে, যে একটা ট্র্যাডিশনাল মাইন্ডসেটে কিভাবে দেখছে একজন আরেকজনকে, সেটা সোসাইটি থেকেই বলবো বা ব্রডার অ্যাসপেক্টসে বলবো বা রিলেটিভস বলবো বা হোয়াট এভার দ্বারা, বাট যে জার্নিটা যে করে সেই একমাত্র জানে যে জার্নিটা কেমন ছিল, একদম একদম। এন্ড কোথায় কোথায় ডিসিশন নিতে হবে, কি ডিসিশন নিতে হবে, কি হুম ধরনের হুম হুম। ডিসিশন নিতে হবে। এগুলো নট ভেরি ওয়েল ডিফাইন্ড, এন্ড এগুলো আজকে সবাই শুনবে, আজকে শাশ্বতীর জার্নি বহু লোকের কাছে ক্লিয়ার হবে, বহু রকম কোয়েশ্চেন ক্লিয়ার হবে। এজন্য তোকে অনেক ধন্যবাদ, মানে তুই এরকম ভাবে যে ভেবেছিস এগুলোকেও এত রেসপেক্ট দেওয়া যায়, এ, রেসপেক্ট দিতে হয়। আলটিমেটলি যে সেজন্য ডেথ হ্যাটস দেখেছে, অফ। হ্যাঁ। যে ডেথের সাথে মোকাবিলা করেছে, যে হসপিটালের সাথে ফেস করেছে এই ধরনের ট্রমা, লোকেরা যখন বলে যে ট্রমার মিনিংটাই তুই চেঞ্জ করে দিয়েছিস, তুই যদি চাইতিস তাহলে তুই ট্রমাতেই থাকতে পারতিস, তুই তো তা হ্যাঁ থাকিসনি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি তো আরো আরো আমি যদি দেখাই আমি ট্রমাটাইজ হয়ে গেছি, আমার পাশে যিনি আছেন তিনি তো ধপাস করে পড়ে যাবে। আমার তো যা হচ্ছে ভেতরে, আমি তো ও স্মাইল দিয়ে যাচ্ছি কি পন। আহ, মানে মায়া মা। মেন মেন আর স্ট্রং, না মেন আর ইয়েস স্ট্রং। ইয়েস, আমার আমার মনে ছেলেও মনে করে তুমি তো সুপারম্যান। আমার ওই একই অবস্থা। মেন আর স্ট্রং, এই এইটা বোধহয় এবার ভাঙার সময় এসছে, যে হ্যাঁ একদম একদম তোর একদম বাজে জার্নি কথা থেকে, এটা। তোর জার্নি থেকে আমি চাই সবাই শুনুক, অ্যান্ড এনাফ ইজ এনাফ, আই মিন এনাফ। একজন মেয়েকে উইক বলা আর মানে এত রকমের কথা বলা, আই আই হ্যাঁ থিঙ্ক এই জার্নি গুলো থেকে লোকের আই ওপেনার, ইটস অ্যান আই ওপেনার ফর এভরিবডি, একদম ইয়োর একদম জার্নি, একদম, ইয়োর আমার মনে জার্নি। হয় এটাই এটাই আর আরেকটা সব থেকে বড় কথা সবার জন্য বলা, যে খুব খারাপ সময় যেমন আসে তেমনি ভালো সময়ও আসে। খারাপ সময় মাথাটা ঠান্ডা রাখা আর মাটি কামড়ে পড়ে থাকাটাই আমার মনে হয় সব সময় ওয়াইজ ডিসিশন। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে মেসেজ তুই কিছু যদি দিতে চাস সোসাইটিকে, বিকজ অল্পেই আমরা এত নার্ভাস হয়ে যাই, হ্যাঁ, আর অল্পেই আমরা ছেড়ে বলতে দেওয়া শুরু করি যে লোকের স্ট্রেস সঙ্গে, হয়ে গেছে, অ্যাংজাইটি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। এগুলো বোধহয় আর না ঠিক আরেকটা নয়। জিনিস আজকালকার দিনে যেটা সোসাইটিতে প্রচন্ড ভাবে চলছে, ডিভোর্স হয়ে যাওয়া, মানে যেটা আমি হুম আমেরিকায় ওদেরকে রীতিমতন খুব বুক জোড়ার করে বলেছিলাম, যে হুম আমার যখন ব্লাড টেস্টের একটা মেয়ে, শি ওয়াজ আফ্রিকান আমেরিকান, ও আমাকে বলছিল যে তোমাদের তো একটা চেনে না, ছেলে চেনে না, মেয়ে চেনে না, এরকম একটা জোর করে চাপিয়ে বিয়ে দেওয়া হয়, মানে ওদের কাছে এরকম একটা মেসেজ। আমি বললাম না, হুম একদমই নয়। বলে আমি তখন বলেছিলাম যে এইভাবে আমাদের বিয়ে হয়, আমাদের ম্যারেজের সিস্টেমটা বলেছিলাম যে তবে এত তো তোমরা ছোটবেলার থেকে মেলামেশা করে বিয়ে করো, আমাদের ডিভোর্স রেট অনেক বেশি কম তোমাদের থেকে, কিন্তু সরি হুম এখন ইন্ডিয়াও কিন্তু মানে ভেরি, আমার মনে হয় অ্যাজ এ সোশ্যাল ফিল্ডে থেকে এটা বেশ কনসার্নিং জায়গা।
And from your perspective as a specialist in social field, আমাদের একটা পডকাস্ট করতেই হবে এই ব্যাপারে। হ্যাঁ, আমার মনে হয় হুম। ছেড়ে দেওয়া, রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা খুব ইজি টাস্ক, কিন্তু রিলেশনের থেকে সেই রিলেশনশিপটাকে সুন্দর করে তোলাটাই হলো চ্যালেঞ্জ। এটার জন্য তো ইগোটাকে সরাতে হবে তো। একদম, দুজনকেই মানে না, it depends শুধু তোমার ছেলে বা পারপাসটা কি। মেয়ে কাউকে না, বলবো না, দুজনকেই। এটা আর তো তোমার পারপাসটাও থাকতে হবে না, যে তুমি চাও কি, হ্যাঁ, তুমি কি চাইছো, তুমি কি হ্যাঁ, সেপারেশন চাইছো, বাট কেন চাইছো। এন্ড হ্যাঁ, হ্যাঁ, এরপরে তুমি কিছু জানো না, এরপরে তুমি না, কোন দিকে কোনো যাচ্ছ কোনো জানো না। সিচুয়েশন যেমন আনকন্ট্রোল হয়, সেখানে আর রাইট, থাকা রাইট, যায় না, রাইট। টক্সিক হয়ে গেলে আর থাকা যায় না। No, it's not about violence we are talking about. It's not about assaults, physical assaults and physical violence. But অনেক ক্ষেত্রে হয় যে আহ আমাকে বুঝলো না, আমাকে বুঝতে পারছে না, আমিই খালি বুঝছি। তো এই ধরনের সিচুয়েশনে এই ধরনের সিচুয়েশন গুলোতে অনেক আমি দেখেছি খুব কমপ্লেক্স জিনিস তৈরি বাবা, হচ্ছে। এটা তো অ্যান্ড মানে মেন মেন এখন হলো এই কর্পোরেট ওয়ার্ল্ডে এটাই মেন টপিক, হ্যাঁ, তো এটাই। তুমি নিজেকে নিজেকে বোঝো, এটা আমার একটা কোয়েশ্চেন থাকবে সবার কাছে। ডু ইউ নো একদম তাই। ইয়োরসেলফ? তুমি যদি জানো যে তুমি নিজেকে, তাহলে তো তোমার দরকার নেই তোমাকে কে বুঝলো না বুঝলো, দরকার হ্যাঁ, আছে? দরকার নেই। তো ওটা একটা কোনো রিজন হতে পারে না ডিভোর্সের, হ্যাঁ, স্টেবিলিটি থাকবে, বাট হ্যাঁ, ভায়োলেন্স, ফিজিক্যাল অ্যান্ড প্রচন্ড টক্সিসিটি তো ক্যারি করার দরকার নেই। যায় সেটা না, তো হ্যাঁ, অবভিয়াসলি রিজন। হ্যাঁ, একদম। ওকে, তো আমরা ঠিক আজকে আছে, এখানে অনেক কিছু বলে শেষ ফেললাম, করছি। জানি না কেমন হয়েছে। মানে তুই আমি তো ভীষণ ভীষণ খোলামেলা ভাবে কথা বলতে ভালোবাসি। এই প্ল্যাটফর্মটাই তাই, দেখ মানুষের কাছে পৌঁছো, তোর যদি কিছু এডিট করতে হয় আমাকে বলবি, আমি করে দেবো। বাট এই মেসেজ গুলো কিভাবে যাবে জানিস, এগুলো আই ওপেনার, এটা যেটা বললাম আমি, যে ইটস অ্যান আই ওপেনার ফর এভরিবডি, তোর হ্যাঁ, জার্নি গুলো। তো এটুকুই বলবো। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, সো বাই। আমি এখানে রেকর্ডিং স্টপ করছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ।